আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চটচলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। মার্চ মাস চলছে, আসলে এই মার্চ মাসে আন্তর্জাতিকভাবে একটা রূপ কোরেক্টুলার ক্যান্সার যেটাকে বলা হয়, এটা সচেতনতা মাস হিসেবে গণ্য করে এবং পুরো পৃথিবীতে একযুগে এটা সচেতনতামূলক তারা বেশ কাজ করে যায়। সেই বিষয়ের অংশ হিসেবে আজ আমরা কথা বলবো কোরেক্টুলার ক্যান্সার সচেতনতা মাস, এই মাস নিয়ে আমরা কথা বলবো। আলোচনাকে আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য দুজন সার্জন এবং দুজন ক্যান্সার বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তাদের সাথে একটু পরিচিত হব, পাশাপাশি একটু বলে দিতে চাই চট্টগ্রাম প্রথমবারের মতো, এক কথায় প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিএসসিআর এবং পিজিএস পোস্ট গ্রাজুয়েট সার্জারি একাডেমিয়া, যেটাকে খুব সার্জনদের খুব আলোচিত একটি সংগঠন, তারা তিনটি সংগঠন মিলে, তিনটি সংস্থা মিলে একযুগে পুরো চট্টগ্রামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সচেতনতা বৃদ্ধির জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসি এবং পিজিএস একাডেমিয়া। আমরা কথা বাড়াবো না, আমরা আলোচনায় চলে যাই। আমরা একটু পরিচয় করি। আমরা প্রথমে দুজন আমার হাতের বাইরে আছে, দুজন সম্মানিত ক্যান্সার বিশেষজ্ঞ। আমি একটু পরিচয় করি। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর সাজ্জাদ মাহমুদ ইউসুফ, যিনি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের, যিনি সম্মানিত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সাথে আছেন জনাব মোহাম্মদ রাকিবুল হাসান, সহযোগী অধ্যাপক, ক্যান্সার বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য। যে কথাটা বলেছিলাম, দুজন সার্জন রেখেছিলাম আমাদের এই অনুষ্ঠানে, কারণ সার্জনের সাথেও এই কোরেক্টাল ক্যান্সারের সম্পৃক্ততা আছে। আমি একটু পরিচয় করে দিই। জনাব ডাক্তার মোহাম্মদ আহসানুল আবেদিন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের বিশেষ আয়োজনে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। ভালো আছি। এটিএন বাংলাকেও ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন ভুইয়া, কনসালটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগে। আপনাকেও স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি ভালো আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ ইউসুফ, আপনি জানেন এই বছর থেকে প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পিজিএস একাডেমি এবং সিএসসিআর একযুগে পালন করছে এই সচেতনতা মাস কোলেক্টর ক্যান্সার নিয়ে। আমি একটু জানতে চাই, যেহেতু আপনি ক্যান্সারের সাথে সম্পৃক্ত আছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং প্রায় 3 কোটি জনগণের আশা ভরসার স্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে রেডিওথেরাপি বিভাগের আপনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি একটু জানতে চাই, এই কোলোরেক্টাল ক্যান্সার আসলে অনেকে তো জানে না, এটাও একটা ক্যান্সার। হ্যাঁ, তো কোথায় হয়, কীভাবে ধরা পড়ে, এক কথা আমি কোথায় এইটা মানে কোন জায়গায় বাসা বাঁধে একটু যদি জানতেন, একটু বলতেন কোলোরেক্টাল ক্যান্সারটা কী? ধন্যবাদ ভাইয়া আমাকে এটিএন বাংলার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এটা মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, এই সচেতনতা মাসের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের জনগণ যারা আছেন, কোলোরেক্টাল ক্যান্সারটা আসলে বলতে আমরা কোলন বুঝাই, আর রেকটামটা আলাদা। কোলন এটা লার্জ ইন্টেস্টাইন, আর যদি আপনি বাংলায় বলেন এটা বৃহদান্ত্র। এখানে যে ক্যান্সারটা হয় এটা কোলন ক্যান্সার। আর কোলনের যে একটু লার্জ ইন্টেস্টাইনের যে বৃহদান্ত্র একটু নিচে যেটা বলা রেকটাম, ওটা আমরা বলি মলাশয়। এই দুই জায়গায় যে ক্যান্সারটা হয় এটাই হলো কোলোরেক্টাল ক্যান্সার। তো এটা আবার টাইপ আছে, স্টেজিং আছে, হ্যাঁ, অনেক কিছু গ্রেডিং আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট। কোলোরেক্টাল ক্যান্সারটা আমরা এটাই বুঝি যে বৃহদান্ত্র এবং মলাশয় এই যে জায়গায় যে ক্যান্সারটা বাসা বাঁধে সেটি হলো কোলোরেক্টাল ক্যান্সার নামে আমরা সাধারণত বলে থাকি। বায়ুপথে যে ক্যান্সারটা ধরা পড়ে, এটা লক্ষণটা কি একটু মানুষ একটু যাতে একটু বুঝতে পারে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যারা কমপ্লেইন করে সাধারণত খাওয়ার রুচি চলে যায়, পেট ব্যথা, তারপরে পায়খানা করার সময় কষ্ট, পায়খানার সাথে রক্ত যাওয়া। আবার কিছু আছে যে তাদের বাউল হ্যাবিট চেঞ্জ হয়। বাউল হ্যাবিট চেঞ্জ হয় কীরকম, হঠাৎ করে ওনার নর্মাল যে প্রতিদিন একদিন পায়খানা হতো, হঠাৎ করে ডায়রিয়া হচ্ছে।
আবার হঠাৎ করে তার কনস্টিপেশন হচ্ছে, আবার 2-3 বার করে ঘন ঘন পায়খানা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ওয়েট লস হয়, আবার অনেকে পেটে পানিও প্রেজেন্ট করতে পারে, আবার কিছু আছে রক্ত শূন্যতা হয়। এগুলো হলো কমন যে প্রেজেন্টেশনগুলো। ক্যান্সার মানে তো একটু মরণ ব্যাধি একটা রোগ। এই কোরেক্টোরাল ক্যান্সার নিয়ে যেহেতু সচেতনতার একটা বিষয় পুরো বিশ্বব্যাপী এই মাসটাকে নির্ধারণ করা হয়েছে, সেহেতু এটা আসলে কি নিরাময়যোগ্য কিনা? আর পায়ুপথের যেটা আপনি বললেন যে রক্ত যাওয়া, এগুলা কি আসলে তো সহজ একটা ব্যাপার। এই সহজ ব্যাপারগুলাকে আমরা তো সহজভাবে নিয়ে থাকি। এটা কি আসলে কোনো খারাপের দিকে যাচ্ছে কিনা? ক্যান্সার যেটা আমি আপনার সাথে একমত না। হয়তো এটা অসম লড়াই আগে ছিল ক্যান্সারের সাথে। ডাক্তার এখন আর অসম লড়াই বলি না। আচ্ছা। কারণ আমার যে ক্যান্সারের স্পেশালিস্ট আমার যে এক্সপেরিয়েন্স, প্রচুর ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে যায়। আর আপনার তো ক্যান্সার ইনসিডেন্স বাড়ছে, মানুষের বয়স বাড়ছে। তো সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হলে, যেহেতু এটা কিউরেবল ডিজিজ, কোলোরেক্টাল ক্যান্সারটা কিউরেবল ডিজিজ এবং আপনার যত ক্যান্সার লেট স্টেজে ধরা পড়বে তার সমাজের বার্ডেনও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মানবিক প্রেক্ষাপটে আমাদেরকে একটু সচেতন হতে হবে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে। যেমন আপনি এই যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, অনেকে এটা চিন্তা করে অশ্বরোগ, হেমোরয়েড দোকান থেকে এনে পয়সা ওষুধ পাইলস পাইলস। তো এখানে তো ধরেন আমরা তো ক্যান্সার স্টাবলিশড হওয়ার পরে দেখি যারা সার্জন আছে, এখন ভালো ভালো প্রচুর ইয়াং সার্জন আছে, রাইট, হ্যাঁ, এবং রাইট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে, শুধু একটা স্টুল টেস্ট করলে স্টুল ডিএনএ, স্টুল ফিট ডিএনএ, আবার এগুলো আমাদেরও ব্যবস্থা করতে হবে কোলনোস্কোপি, যেটা সার্জনরা যদি মনে করেন, তারপর ওনারা ডিআরই করেন, হ্যাঁ। তো এগুলো আমাদের দেশে যেহেতু মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু ফ্যাক্টর খুব ভালো রিচেবল, এগুলো না করে তারা যদি কোয়াকের কাছে যায় এবং কুসংস্কার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে অসুবিধা, এবং ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। ক্যান্সার অবশ্যই নিরাময়যোগ্য, প্রতিরোধযোগ্য। পায়খানার দিকে রক্ত যাওয়া থেকে বা লক্ষণগুলা খুব যেহেতু একটা সচরাচর সকলের প্রায় অধিকাংশ লোকের, সেই যে সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়? আবার কিভাবে একজন মানুষ সচেতন হবে এই ব্যাপারটা নিয়ে? এটা তো আমাদেরকে, যেমন আপনাদের মিডিয়ার সার্ভিসটা আছে, তারপর আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, স্ক্রিনিং প্রোগ্রামে যেতে হবে। তারপর আমাদের যে যেসব কারণে ক্যান্সার হতে পারে, স্মোকিং, অ্যালকোহল, ওজন, সেডেন্টারি লাইফ, খাওয়া দাওয়ার ব্যাপার, ফ্যামিলি হিস্ট্রি থাকলে জেনেটিকের, যেমন অনেক ফ্যামিলিতে আছে ক্যারি করছে এটা, লিন সিনড্রোম, কিছু সিনড্রোম আছে। তো ওই ব্যাপারেও সচেতন করতে হবে, মিডিয়াকে আগাতে হবে। সে সমাজের যে যারা জনসংযোগ করে, যেমন ইমাম, স্কুল টিচার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যারা আছে, যেমন আমাদের পিজিএস একাডেমি আর সিএসআর, আমাদের মাননীয় মহোদয় সিটি কাজ কর্পোরেশন, করছে, হ্যাঁ। এই জিনিসগুলো যদি আপনার প্রোগ্রামগুলো হাতে নিই, হ্যাঁ, এবং যেমন বিদেশে ওরা করে কি একটা ডায়াগনস্টিক ওয়ার্কআপের মধ্যে যায় সবসময়, স্ক্রিনিংটাকে, অ্যাওয়ারনেসটাকে ওরা নিয়ে নেয়, ওরা নক করে যে আপনি কোলোনোস্কোপি করেছেন কিনা। তো আমি একটা জিনিস মনে করি যে কিছু জিনিস আমাদের ব্যক্তিগতভাবে করা উচিত। প্রত্যেকটা লোকের পায়খানার সাথে রক্ত গেলে অবশ্যই তারা বলবে, ওয়েট লস হলে বলে, আরেকটা করবে যে বাথরুম থেকে মানে যখন স্টুল, বাউল মুভমেন্ট, পায়খানা করে বের হয়ে আসার সময় তারা যেন ফ্ল্যাশ করার আগে একটু দেখে যে তার রক্ত যাচ্ছে কিনা, তার বাওয়েলের কালার চেঞ্জ হচ্ছে কিনা, কিছু একটা যাচ্ছে কিনা, ফ্ল্যাশ করার আগে। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। পাইলস রোগ বা যেই রোগগুলোর কথা আপনি কথা বলছেন, লক্ষণগুলোর কথা বলছেন, এগুলো তো আসলে সাধারণ মানুষ সাধারণভাবেই নেয়। যখন আমরা বেশি সচেতনতার জন্য এটাকে কোরেক্টোরাল ব্যাপারটাকে নিয়ে আসবো, ক্যান্সার ব্যাপারটাকে নিয়ে আসবো, তারা তো একটু ঘাবড়িয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখছেন আপনি? এটা ঘাবড়ে যাচ্ছে, এটা তো আমাদের সামাজিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটা আমাদের আগে থেকেই ছিল, আস্তে আস্তে চেঞ্জ হয়। শিক্ষা ব্যবস্থা যত ভালো হবে, প্রায় পরিবারে কিন্তু এই ধরনের লক্ষণগুলো আছে কিন্তু। প্রায় পরিবারে আছে, তো এর জন্য তারা যদি আগে আগেই যে স্ক্রিনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রামে যায়, লোকাল ডাক্তারের সাথে আলাপ করে, এই যদি আমরা মানে যেসব প্রথমার্ধে যদি এটাকে নির্ণয় করা যায়। অবশ্যই এটা কিউরেবল। আর সব ক্ষেত্রে যে কোলন ক্যান্সার হবে তা না, এটা ভয়টাও বের হয়ে করতে হবে যে আমি এটা বাদ দিই, যে এটা হচ্ছে কি হচ্ছে না, হলে আমি ভালো হয়ে যাব ট্রিটমেন্ট করলে, না হলে ওই ফলো আপে থাকবো। ওকে, ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো যে এই কোরেক্টোরাল ক্যান্সারের চিকিৎসা নিয়ে কথা বলবো। এটা আসলে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন একজন সার্জনের মুখ থেকে জেনে নেব এই কোরেক্টোরাল ক্যান্সারের সচেতনতা নিয়ে তারা কি কাজ করছে। আসলে এটা ভয়ের কতটা ব্যাপার নিয়ে তা আমরা একটু কথা বলবো। ডক্টর আহসানুল আবেদীন, আসলে সিএসসিআর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পিজিএস একাডেমিয়া আপনার যৌথভাবে এই যে সচেতনতা বৃদ্ধির জন্য আপনার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পুরো শহরকে দেখা যাচ্ছে যে ব্লু করা একেবারে, মানে রং, যে এই ব্লু কালারের মহত্বটা আমি একটু জানতে চাই সেটা। এবং পিজিএস একাডেমি, সিএসসিআর বা সিটি কর্পোরেশন তারা একযুগে এই কাজটা যে আপনারা করছেন, এটার কেন বা উদ্দেশ্যটা কি, বা কোন চিন্তা ভাবনা থেকে এই প্ল্যানে পরিকল্পনায় হাত দেওয়া? জনাব আহসানুল আবেদীন। ধন্যবাদ। সত্যিকার অর্থে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পিজিএস একাডেমিয়া এবং সিএসসিআর হাসপাতালের যে সম্মিলিত সচেতনতা যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এটা আমি বলবো বাংলাদেশের মধ্যে অন্যান্য সিটি কর্পোরেশনের এই ধরনের কার্যক্রম ইতিপূর্বে দেখা যায়নি। এটা বাংলাদেশে প্রথম। আসলে বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবর মাস, মার্চ মাস এই ধরনের ক্যান্সার সচেতনতা মাসগুলোতে আপনি একজন আ ওখানে গেলেই বুঝতে পারবে যে কিছু একটা চলছে। যেমন মার্চ মাসে আপনি গেলে ওখানের বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন বিমানবন্দর বা অন্যান্য স্টেশনগুলোতে সবগুলোতে দেখা যায় যে নীল আলোতে সাজানো। রাইট। এটা একটা মানুষের মধ্যে একটা কিউরিসিটি বা আগ্রহ তৈরি করে যে কি হচ্ছে। এটা বিশ্বব্যাপী কিন্তু বা এত পালিত হয়। এত রঙের মধ্যে নীল কালার। হ্যাঁ, নীল কালারের মাহাত্ম্য হলো নীল কালারটা হচ্ছে মানুষের আশার প্রতীক আচ্ছা। এবং সচেতনতার প্রতীক। তো আমরা চাই যে ক্যান্সার রোগী যখন শনাক্ত হয় তখন যেন তারা নিরাশ না হয়। এটা একটা আশার প্রতীক হিসেবে নীল কালারটা ব্যবহার করা হয় যে এটার চিকিৎসা আছে। এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য আমরা কিছু সচেতনতা তৈরি করতে চাই, সেটার জন্য নীল আলো। এবং যে ক্যান্সার রোগী যারা আছে এবং তাদের পরিবারের সদস্য যারা আছেন, যারা ক্যান্সারের মাধ্যমে ভালো হচ্ছেন, তাদের পাশে সহমর্মিতা জানানোটাও এই নীল আলোর মাধ্যমে করা হয়। সিটি কর্পোরেশন, পিজিএস একাডেমিয়া এবং সিএসসিআর, এখানে সিটি কর্পোরেশন তো আমরা জানি। পিজিএস একাডেমিয়া হচ্ছে আসলে পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়া, অর্থাৎ স্নাতকোত্তর সার্জারির একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম। তো এখানে আমরা যারা সার্জারি বিষয়ে যে উচ্চতর ডিগ্রি করছেন তাদেরকে মেইনলি প্রশিক্ষণটা দেওয়া হয়, তাদের বিভিন্ন ক্লাস নেওয়া হয়, তাদেরকে অনলাইন ভিত্তিক অনেক কিছুই শেখানো হয় এবং কি আমরা বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপ করে থাকি, এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এবং ক্যান্সার সচেতনতাতেও বা ক্যান্সার রোগীর চিকিৎসা সম্পর্কেও বিশেষ আয়োজন করা হয়ে থাকে। এবং এই বছর যেই উদ্যোগটা নেওয়া হয়েছে এর মূল লক্ষ্য হচ্ছে একটা যৌথ অবকাঠামো তৈরি করা, যার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে ক্যান্সার সচেতনতাটা বাড়াতে পারি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ, যাতে করে আমরা রোগীদেরকে সঠিক চিকিৎসা সঠিক সময়ে দিতে পারি। এতে করে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে সিটি কর্পোরেশন আমাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, জনগণকে সম্পৃক্ত করার জন্য সহায়তা করছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন সংগঠনগুলোতে আমরা কিন্তু সেমিনারের আয়োজন করছি এবং বিভিন্ন মিডিয়াকে ইনভলভ করছেন সিটি কর্পোরেশন, লাইক এটিএন বাংলা। এটিএন বাংলা। এবং আমরা সিএসসিআর কর্তৃপক্ষ এখানে আমরা এবং পিজিএস একাডেমিয়ার ডাক্তারদের সমন্বয়ে আমরা অনেক রোগীর এই মার্চ মাসে আপনারা জেনে হয়তো খুশি হবেন, আমরা প্রায় 1500-র অধিক রোগী ফ্রি স্ক্রিনিং বা ফ্রি কনসালটেন্সি দিয়েছি। সংখ্যা কিরকম হইতে পারে? 1500-র অধিক রোগীর an amazing কনসালটেন্সি matter. আমরা করেছি এবং যেসব রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লাগছে, কোলোনোস্কোপি এবং স্টুলের পরীক্ষা লাগছে, সেগুলোতে সিএসসিআর কর্তৃপক্ষ প্রায় 50% ডিসকাউন্টে এই পরীক্ষাগুলো আমরা করছি। এবং যেসব ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছেন তাদের আমরা ফ্রি মেডিকেল বোর্ডের ব্যবস্থা করছি, যা চলমান আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে মাননীয় মেয়র মহোদয়ের সুপারিশক্রমে যারা আর্থিকভাবে একেবারেই অসচ্ছল কিছু রোগী, তাদেরকে আমরা ফ্রি সার্জারিরও ব্যবস্থা করছি। আচ্ছা। তো এই উদ্যোগগুলো স্বাভাবিকভাবে আমাদের ক্যান্সার সচেতনতা এবং ক্যান্সার প্রতিরোধে অংশ একটা হিসেবে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি এই ক্ষেত্রে আপনি কি মনে করবেন ডক্টর আহসানুল আবেদিন যে অন্যান্য সিটি কর্পোরেশনের তো ডাক্তার পাইনি মেয়র হিসেবে, আমাদের চট্টগ্রামে আমরা ডাক্তার পেয়েছি বলে এই ধরনের কার্যক্রম আমরা হাতে নিতে পারছি, এটা কি মনে হয় না? নিঃসন্দেহে আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের মাননীয় মেয়র একজন ডাক্তার এবং উনি চট্টগ্রাম মেডিকেল কলেজেরই একজন ছাত্র ছিলেন। তো যার কারণে আমাদের ওনাদের সাথে যোগাযোগটা আমাদের অনেক সহজ হয় এবং উনি এই জিনিসগুলোকে অনেক গুরুত্ব দিয়ে দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো। যারা ডাক্তার রাকিবুল হাসান, আপনার কাছে আসে আসলে এই ক্যান্সার, এটা এই ক্যান্সারটা আমরা বললে তো কেমোথেরাপির কথা চলে আসে চিকিৎসার ক্ষেত্রে, বা রেডিওথেরাপির কথা চলে আসে। এই ক্লোরেক্টরের ক্যান্সার, এটা যেহেতু একটু পায়ুপথে হয় আর লক্ষণগুলো একটু খুব একটা স্বাভাবিকভাবে নিয়ে নেয় সকলে প্রায়, তো সেই জায়গায় এটাতে কোনো এই রেডিওথেরাপি বা কেমোথেরাপির কোনো উপস্থিতি আছে কিনা, আপনি কি মনে করেন? আসলে আপনারা কিভাবে চিকিৎসা করেন এটা? ধন্যবাদ আপনাকে। কোলোরেক্টাল ক্যান্সারে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির কোনো ভূমিকা আছে কিনা? তো এটা কোলোরেক্টাল ক্যান্সার একটু ডিটেলস বলতে হবে আমাকে, কারণ আমরা একসাথে বলছি কোলোরেক্টাল ক্যান্সার। এখানে কিন্তু 2টা পার্ট, কোলন এবং রেকটাম, রাইট। এবং 2টা পার্টের 2টা ডিজিজ কিন্তু ভিন্ন।
আমরা যদি কোলনটাকে আমরা একটু ডিফারেন্টলি ট্রিটমেন্ট করি, রেকটামটাকে আরেকটু ডিফারেন্টলি ট্রিটমেন্ট করি। যদিও খুব কাছাকাছি এবং ট্রিটমেন্ট অনেকটা সিমিলার, কিন্তু তাও কিন্তু বেসিক বেসিক কিছু ডিফারেন্স আছে কিন্তু। আর তার চেয়ে বড় কথা, এখনকার যুগে কিন্তু আমরা এখন পার্সোনালাইজড মেডিসিন বা প্রিসিশন মেডিসিনের যুগে আছি আমরা। দ্যাট মিনস আমরা ট্রিটমেন্ট দিচ্ছি অ্যাকর্ডিং টু পেশেন্টস নিড, একেবারে ইন্ডিভিজুয়াল পেশেন্টের নিড অনুযায়ী করছি আমরা। আগে যেমন এক ব্ল্যাঙ্কেট দিয়ে সবাইকে কাভার করার চেষ্টা করা হতো, এখন ওটা আর নেই। এখন আমরা ট্রিটমেন্ট শুরুর আগে আমরা অনেক কিছুই দেখি। পেশেন্টের স্টেজ যেটা আগে থেকে ছিল সেটা তো দেখা হয়। পেশেন্টের যে ফিজিক্যাল কন্ডিশন কেমন সেটা দেখা হয়। দেন এখন সবচেয়ে যেটা বেশি আমাদের ইন্টিগ্রেশন হয়েছে মলিকুলার যে টিউমার বায়োলজি যেটা, যে মলিকুলার প্রোফাইলিংটা। আমরা যেমন এমএমআর, পোল মিউটেশন বা মেটাস্ট্যাটিক সেটিংস আরও যে বৃহৎ যে মিউটেশন প্যানেলগুলো আছে, মলিকুলার প্রোফাইলিংগুলো, সেগুলো আমরা দেখে ঠিক ওভাবেই আমরা চিকিৎসাটা সেট করি। দ্যাট মিনস আসলে সব পেশেন্টের কেমোথেরাপি নাও লাগতে পারে। আচ্ছা, সব পেশেন্টের নাও লাগতে পারে, তবে কারণ ক্যান্সার বললে তো আপনাদের অন্যতম প্রধান চিকিৎসা কিন্তু কেমোথেরাপি, রেডিওথেরাপি। এক্স্যাক্টলি। যে সবাই এতক্ষণ যেটা আলোচনা করছিল যে প্রিভেনশন বা আর্লি ডায়াগনোসিস, খুব আর্লি হলে কিন্তু অনেক সময় এটা আপনি নিরাময়। নিরাময়যোগ্য, এবং কেমোটা আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কেমোথেরাপি কোলন ক্যান্সারে দরকার হয়। স্টেজ 3 যেগুলো হাই রিস্ক বা স্টেজ 3-4, এখানে কেমোথেরাপির একটা বিশাল ভূমিকা। আর যদি আমরা রেকটামের কথা চিন্তা করি, রেকটাম কিন্তু এখন বিশেষ করে লো রাইং রেকটামে কেমো রেডিয়েশনের প্রচণ্ড ভূমিকা আসলে। এখানে বিশেষ করে রেডিওথেরাপিটা, বিশেষ করে আর্লি ক্যান্সারগুলোতে আমরা ইনভেরিয়েবলি ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা কেমো রেডিয়েশন দিয়ে শুরু করি কিন্তু। একজন পেশেন্টের যখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয় তাদের কিছু ইফেক্ট দেখা যায়। ইফেক্টগুলোও কি এই সেই ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যে আপনার রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে থাকে, এটা তো ইফেক্টটা চলে আসে কিনা, এবং এই ইফেক্টটা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী? ইফেক্ট বলতে ইফেক্ট মিন সাইড ইফেক্টস। রাইট। সাইড ইফেক্টস, ওকে। সাইড ইফেক্টস আসলে প্রতিটা ড্রাগেরই তো সাইড ইফেক্ট থাকে। আমরা যে প্যারাসিটামল খাচ্ছি সেটারও তো আসলে সাইড ইফেক্ট থাকে। তো স্বাভাবিকভাবে কেমোথেরাপিরও কিছু সাইড ইফেক্ট আছে। এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী, স্বল্প দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী হিসেবে এভাবে ভাগ করতে পারি। মানে আমি কেমোথেরাপি এখন নিচ্ছি, আমার ইমিডিয়েট কিছু চেঞ্জ হবে। কিছুদিন পরে হয়তো কিছু সাইড ইফেক্ট দেখা দেবে, এবং দীর্ঘমেয়াদী কিছু সাইড ইফেক্টও আছে। তো আমি যদি একেবারে স্বল্পমেয়াদী, যেটা আমার হওয়া কেমো যখন আমি নিচ্ছি তখন যেগুলো হতে পারে, সেগুলো যেমন হইতে পারে যা পেশেন্টের বমি হইতে পারে, লুজ মোশন হইতে পারে, ক্ষুধা-মন্দা দেখা দিতে পারে, অ্যানাফাইলেকটিক শক হতে পারে। এরপরে যদি দীর্ঘমেয়াদী প্রভাব হইতে পারে, যে আমরা এখানে সাধারণত যে আসলে এটা আমি কোন ধরনের কেমোথেরাপিক ড্রাগ ইউজ করতেছি এটার উপর ডিপেন্ড করে। এটার উপর ডিপেন্ডস। নিউরোপ্যাথি হইতে পারে, এছাড়া এরকম আরও কিছু সমস্যা হতে পারে। তবে এগুলা কিন্তু সবগুলো আপনি 10-15%, দ্যাট মিনস আমি 100টা রোগীকে দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 10-20% রোগীর এই সাইড ইফেক্টগুলো হবে, এবং এগুলা সাধারণভাবে রোগীরা কিন্তু মনে করে যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি স্টার্ট করলেই এটা মৃত্যু অবধি পর্যন্ত দিয়ে দিতে হবে। না, না, এরকম কি? এখানে তা না। আসলে যদি স্টেজ 4 না হয়, সাধারণত স্টেজ 1 থেকে 3 পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা, এবং ওতেই স্টেজ অনুযায়ী মোর দেন 50% পেশেন্ট কিন্তু ইনশাল্লাহ কিওর হবে। স্টেজ 1 এ মোর দেন 90%, স্টেজ 2 তে ধরেন 70-80%, ইভেন স্টেজ 3 তেও 50-60% কিন্তু 4 এ গেলেই কিন্তু 4 এ গেলে হয়তো চিকিৎসাটা দীর্ঘমেয়াদী, তারপরে কিন্তু গ্যাপ দিয়ে করা যায়। তবে স্টেজ 1 থেকে 3 তে কিন্তু এটা মানে দীর্ঘমেয়াদী লাইফ লং কোনো চিকিৎসা না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা। আপনি যে বললেন কোলোরেক্টাল ক্যান্সারের সবার ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রয়োজন নেই, কাদের ক্ষেত্রে প্রয়োজন নেই? বিশেষ করে আমি আগে আরেকটু বলে নেই যে কেমোথেরাপি, রেডিওথেরাপির যে মানে সাইড ইফেক্টের ব্যাপারটা, এটা আসলে একটা রং মেসেজও যায় কিন্তু। রোগীরা মানে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত থাকেন আসলে। তবে এখনকার যে কেমোথেরাপিউটিক ড্রাগগুলো বা যে শিডিউলগুলো আগের মতো অত ইন্টেন্স না। আগে টানা 5 দিন দিত, ওরকম নাই কিন্তু। এখন ম্যাক্সিমাম কেমোথেরাপি শিডিউল ডে কেয়ার বেসিসে দেওয়া যায়, জাস্ট একদিনে দেওয়া যায়। ম্যাক্সিমাম সাইড ইফেক্টস যেগুলা ইমিডিয়েটলি হয় সবগুলা রিকাভারেবল এবং খুব ওয়েল ম্যানেজেবল। আপনি আর যদি সতর্ক থাকেন এগুলো খুব একটা অসুবিধা হবে না। হলেও এটার জন্য খুব ভালো মেজার নেওয়া যায়। কিছু দীর্ঘমেয়াদী সাইড ইফেক্ট আছে, কিছু রেসিডুয়াল সাইড ইফেক্ট থেকে যায়, কিন্তু এগুলো কিন্তু ভালো ম্যানেজেবল। তো এটা নিয়ে আসলে খুব বেশি ভয়ের কিছু নেই। আর কাদের কেমোথেরাপি লাগে সাধারণত, এটা হচ্ছে ইন জেনারেল। আমি আসলে এখন যেটা বললাম প্রিসিশন মেডিসিন, একটা পেশেন্টের সব কিছু দেখে আমরা ওইভাবেই ঠিক করি। তো আমি যদি এখন যে এভাবে ইন জেনারেল ব্রড টার্মে বলে দিই, এটা একটা রং মেসেজ হতে পারে আসলে। তবে মোটা দাগে বলা যায় সাধারণত স্টেজ 2 হাই রিস্ক যারা কোলন ক্যান্সার, স্টেজ 3 এবং 4 ওদের ক্ষেত্রে কেমোথেরাপিটা লাগেই। আর স্টেজ 1 এবং স্টেজ 2 তে আমরা সাধারণত অ্যাভয়েড করতে পারি। কিন্তু রেকটামের ক্ষেত্রে রেকটামটাকে আমরা আবার ভাগ করি আপার, মিড, লোয়ার রেকটাম এভাবে ভাগ করি। ঠিক কোন পোর্শনের টিউমারটা এটার উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু। তো এখানেও খুব আর্লি হলে কিন্তু অনেক সময় সার্জারি ইজ এনাফ।
আবার একটু একটু মাঝামাঝি ধরনের হলে কিন্তু এখানে আমরা আগে শুরুই করি রেডিওথেরাপি দিয়ে, রেডিওথেরাপি প্লাস কেমোথেরাপি। দেন পরে অনেক সময় এখন আমাদের কিছু পেশেন্ট আছে এরকম আমরা ওয়াচ বলি, যে ইভেন চাইলে সার্জারিটাও অ্যাভয়েড করা যায়। তো এই সাধারণত মোটা দাগে বলি খুব আর্লি হলে আমাদের কেমোথেরাপি সাধারণত দরকার হয় না, যেগুলা মাঝামাঝি ধরনের এবং যেগুলো অ্যাডভান্স ওগুলোতে কেমোথেরাপি লাগে। এটা একটু মোটা দাগের কথা আসলে। জি, জি। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এখন আসি সার্জারির বিশেষজ্ঞ যিনি সার্জন আছে আরেকজন, আমরা তার কাছেই আসবো। ডক্টর নূর আমিন ভূঁইয়া, আপনাকে প্রশ্ন করছি, স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে আসলে কোলন ক্যান্সার ক্রোনোস্কোপি আসলে তো শুরুতে তো আপনাদের মতো সার্জনদের কাছে তো ১ম এ আসে, বা আপনারা যখন নির্ণয় করেন যেটা একটা ক্যান্সারে রূপান্তর হচ্ছে, তারপর ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসে। ১ম এই আপনারা বা যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বিভাগে যারা দায়িত্বরত আছেন বা তাদের কাছে আসে। আমি একটু জানতে চাই আসলে আ সাধারণত রুগীরা কি লক্ষণগুলা নিয়ে আপনাদের কাছে আসে? যে লক্ষণগুলা নিয়ে আমরা একটু কথা বলছি, এটা কিন্তু স্বাভাবিক এক লক্ষণ। প্রায় আমরা প্রতিটা ঘরেই এই ধরনের লক্ষণের পেশেন্ট আমরা দেখতে পাই। সাধারণত কোন পেশেন্টের অ্যা আপনাদের কাছে আসে? কিভাবে আপনারা ধরতে পারেন যে আসলে এটা কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের দিকে ধাবিত হতে বা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু ২ টা ভাগে ভাগ করা হয়েছে। কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার। এবং আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে সবার মধ্যে যে মলের সাথে পায়খানার সাথে রক্ত যাওয়া মানেই হয়তো সবাই চিন্তা করে এটা কোনো পাইলস বা অশ্বরোগ। রাইট। অনেক বিভিন্ন কারণেই কিন্তু আমাদের মলের সাথে রক্ত যেতে পারে। কিন্তু আমাদের সবার মধ্যে সাধারণ ধারণা যে সবই সম্ভবত পাইলস। আসলে কিন্তু তা না। আমাদের যেমন কিছু ভালো কারণেও রক্ত যায়, এমনকি কিছু খারাপ কারণ যেমন ক্যান্সার, মরণঘাতী এসবও কিন্তু রক্ত যায়। তাহলে লক্ষণ যদি আমরা চিন্তা করি আমাদের কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার ২ টার কিন্তু লক্ষণ কিন্তু আলাদা, আলাদা। কিছু লক্ষণ আছে কমন, কিন্তু কিছু লক্ষণ আছে একটু আলাদা। পার্থক্য আছে। পার্থক্য আছে। তো আমাদের কোলন ক্যান্সার যদি আমরা চিন্তা করি, কোলন ক্যান্সারের পেশেন্টের সাধারণত দেখা যায় মলের সাথে যে রক্ত যায় সেটা কমন রক্ত যায়, সেটা স্বাভাবিক। কিন্তু রক্তটা সাধারণত একটু টাটকা লাল না। দেখা যায় যে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। পেশেন্টের দেখা যায় অ্যা তাদের যে মলত্যাগের একটা অভ্যাস থাকে, অভ্যাসটা চেঞ্জ হয়ে যায়। দেখা গেল যে সবসময় তার দিনে ১ বার বা ২ বার টয়লেট হতো, বা কারো দেখা যাচ্ছে ১ দিন পর, পর হতো। হঠাৎ করে সে দেখতেছে যে না ২-৩ দিন ৪ দিন পার হয়ে যাচ্ছে, পায়খানা হচ্ছে না। অথবা তার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, তার একটানা অনেক দিন ধরে ৩ সপ্তাহ বেশি ধরে একটানা ডায়রিয়া হচ্ছে। তো কোলন ক্যান্সার এই টাইপের কিছু লক্ষণ নিয়ে আসে পেশেন্টরা। পেশেন্টের মধ্যে কারো দেখা যাচ্ছে পেট সাধারণত ফুলে যায়, অস্বস্তি বা ফোলা, ফোলা ভাব। খাওয়ার পর দেখা যায় যে কারো হয়তো পেট মুচড়ে, মুচড়ে ব্যথা করে। এই টাইপের কিছু লক্ষণ থাকে। তো আরও কিছু লক্ষণ থাকে, যেহেতু ক্যান্সার থেকে রক্তক্ষরণ হয়, রোগীদের এই রক্তশূন্যতার কিছু লক্ষণ থাকে বেশিরভাগ রোগীদেরই। একটু দুর্বলতা থাকে, একটু বুক ধড়ফড় করা, বা বেশি কিছুক্ষণ হাঁটাচলা করতে না পারা, বা কাজ-টাজ করতে না পারা, অল্পতে হাঁপিয়ে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু থাকে। আবার কিছু, কিছু দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে যদি কোনো পেশেন্ট থাকে, তারা কিন্তু ক্যান্সারটা যদি শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকে তা কিন্তু না। শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়। তো ওই টাইপের কিছু প্রেজেন্টেশন কিন্তু রোগীদের থাকে। কারো ফুসফুসে ছড়িয়ে গেলে সে দেখা যাচ্ছে কাশি, রক্তবমি বা কাশির সাথে রক্ত এগুলো নিয়ে আসতেছে। কেউ দেখা যাচ্ছে যদি লিভারে ছড়িয়ে যায়, সে তো তার জন্ডিস ডেভেলপ করছে। এই টাইপের কিছু লক্ষণ নিয়ে আসে। আর এর বাইরে রেকটাল ক্যান্সারের আলাদা কিছু লক্ষণ আছে। রেকটাল ক্যান্সারের লক্ষণ, এখানে যে রক্তটা যাবে সেটা সাধারণত একদম টাটকা লাল রক্ত যায়, একদম ফ্রেশ ব্লাড বলি আমরা। কোলন ক্যান্সারে যে একটু কালারটা চেঞ্জ হয় এটা কিন্তু তা না। টাটকা লাল রক্ত যায়। পেশেন্টের দেখা যাচ্ছে যে পায়খানা করতে কষ্ট হচ্ছে, বা তার মনে হচ্ছে যে মলত্যাগ করার সময় একটু কোথাও বাধা পাচ্ছে, বা মলত্যাগ করার একটা প্রেশার আছে, কিন্তু তার টয়লেটে যাচ্ছে কিন্তু তার পায়খানাটা হচ্ছে না। মনে হচ্ছে পায়খানাটা আটকে যাচ্ছে। তো এই টাইপের কিছু লক্ষণ থাকে। সচরাচর কখন একজন ব্যক্তি এই লক্ষণগুলো দেখা গেলে কখন একজন সার্জনের কাছে বা কখন একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের একজন ডাক্তারের কাছে যাবে, কখন মানে সে কখন নির্ধারণ করবে যে একজন ডাক্তারের কাছে যাওয়া লাগবে আমার? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। আমরা এখানে বলি যে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে। মানে শুধু রক্ত গেলেই যে আমরা সরাসরি কোলোরেক্টাল ক্যান্সারের পরীক্ষা-নিরীক্ষায় চলে যাব, ব্যাপারটা কিন্তু তা না। না। নরমাল কোলোরেক্টাল ক্যান্সারে পলিপ হলে রক্ত যাচ্ছে, পাইলস হলে রক্ত যাচ্ছে, অ্যানাল ফিশার একটা রোগ আছে ওখানে রক্ত যাচ্ছে। রেকটামে বা মলাশয়ে আলসার হচ্ছে ওখান থেকে রক্ত যাচ্ছে। পেশেন্টের রেড ফ্ল্যাগ সাইনগুলো আমাদের চিন্তা করতে হবে। তো আমরা যেটা বললাম তার মলত্যাগের একটা অভ্যাসে পরিবর্তন হলো, যেটা তার কখনো ছিল না। দীর্ঘমেয়াদী তার পাতলা পায়খানা হচ্ছে, বা দীর্ঘমেয়াদী তার পায়খানাটা দেখা যাচ্ছে আস্তে, আস্তে তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের দিকে চলে যাচ্ছে পেশেন্টের দেখা হচ্ছে তার ক্ষুধা মন্দা, খেতে ইচ্ছা করতেছে না।
বা পেশেন্টের দেখা গেলো যে সিগনিফিক্যান্ট ওয়েট লস, তার যে ওজন ছিল সেটা খুব অস্বাভাবিকভাবে তার ওজনটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এই লক্ষণগুলো যখন থাকবে, বা পেট ফুলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে পেটটা ফুলে ফেঁপে যাচ্ছে, বা পেটে একটু পানি জমতেছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, বা পেশেন্টের এই জন্ডিস ডেভেলপ করতেছে, এই লক্ষণগুলো যখন থাকবে আমরা এগুলো রেড ফ্ল্যাগ সাইন। বা দেখা গেলো যে কারো ফ্যামিলিতে এই টাইপের কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে, পারিবারিক কোনো ইতিহাস আছে, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা, ভাই বোন, বা খালা, বা এই চাচা, এদের মধ্যেও এই টাইপের কোনো ক্যান্সার হিস্ট্রি আছে, তখন কিন্তু কেউ যদি এই কিছু লক্ষণ থাকে, রক্ত যাওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, পেট ফুলে যাওয়া, ক্ষুধা-মন্দা, তখন কিন্তু দেরি না করে সাথে সাথে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের যে সমস্যাটা, যে আমরা পাইলস মনে করি, কিন্তু সময়টা কাটিয়ে দিই, অবহেলা করি যে রক্ত হচ্ছে, হয়তো পাইলস হচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু ক্যান্সারটা আস্তে 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 কিন্তু প্রাইমারি স্টেজে কিন্তু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে। এই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে ক্যান্সার বিশেষজ্ঞরা তো বলছেন যে এটা আসলে নিরাময়যোগ্য। এখন আপনি তো সার্জন, আপনি অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে ব্যাপারটাকে নিরাময়ের দিকে নিয়ে যান। আসলে এটা কি নিরাময়যোগ্য কিনা? আপনার মুখ থেকে যদি জানতে চাই। অবশ্যই, হ্যাঁ, এটা অবশ্যই নিরাময়যোগ্য। আমরা জানি যে প্রতিটা ক্যান্সারের কিছু স্টেজ আছে। প্রাথমিক পর্যায়ে যখন আমরা শনাক্ত করতে পারি, তখন কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারগুলো 100% নিরাময়যোগ্য। আচ্ছা। এখন প্রাথমিক পর্যায়ে কোনটা? ক্যান্সার হওয়ার পর একটা প্রাথমিক অবস্থা, প্রাথমিক ক্যান্সার। কিছু আছে ক্যান্সার হচ্ছে বা হয়নি এখনো, এর আগের অবস্থা। আমরা যদি আগের অবস্থা ধরতে পারি, যে আমরা যে কোলোনোস্কোপি পরীক্ষা আছে, পরীক্ষা করে কিন্তু আমরা ধরতে পারি, যে স্ক্রিনিং টেস্টটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই পুরো মার্চ মাস জুড়ে রাইট। স্ক্রিনিং টেস্ট করছি। স্ক্রিনিং টেস্টের উদ্দেশ্য হলো, স্ক্রিনিং আমরা কাদের করব? অ্যাপারেন্টলি হেলদি পারসন, যাদের কোনো অস্বাভাবিক কোনো লক্ষণ নাই, সুস্থ মানুষ, তার আমরা স্ক্রিনিং করে কোলোনোস্কোপি পরীক্ষা করে দেখব যে তার কোলন এবং রেকটামে কোনো অস্বাভাবিক চেঞ্জ হচ্ছে কিনা। আমি পরীক্ষা করে দেখলাম ভিতরে ক্যান্সার নাই, কিন্তু ছোট কোনো টিউমারের মতো আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় পলিপ বলি। তো এই পলিপ থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়, ক্যান্সারের দিকে যায়। তো আমরা যদি প্রাথমিক অবস্থায় কোনো পলিপ পাই, এই কোলোনোস্কোপি পরীক্ষা করে যদি আমরা পলিপটা ডিটেক্ট করতে পারি, আমরা যদি এই পলিপটা রিমুভ করে ফেলি, তাহলে কিন্তু সে আর সরাসরি ক্যান্সারের দিকে যাচ্ছে না। আমরা একদম প্রথমেই কিন্তু এটা নির্মূল করে ফেললাম। কিন্তু আমরা পলিপ পেলাম না, কিন্তু আর্লি স্টেজে কোনো ক্যান্সার পেলাম, তারপরে আমরা স্টেজ 1 এ পেলাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা সার্জারি করেই কিন্তু পুরোপুরি পেশেন্টের আউটকাম কিন্তু অনেক ভালো। দেখা যাচ্ছে পেশেন্টের কেমোথেরাপি, রেডিওথেরাপি কিছুই আর লাগছে না। তাহলে স্ক্রিনিং করার উদ্দেশ্য হলো আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি কিনা। তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড থিম এটা, আর্লি ডিটেকশন সেভস লাইভস। আমি একটু ডক্টর আহসান আবেদিন আপনার কাছেই আসি। আসলে তো সকলে তো প্রথমার্ধে আহ, একজন সার্জনের কাছে আসে বা একজন গ্যাস্ট্রোন্টোলজি বা একজন ডাক্তারের কাছে আসে। সার্জনের কাছে আসলে তো একটু ভয়ে ভয়ে আসতে হয় যে আসলে সার্জনের কাছে তার মূল কাজটা হচ্ছে অপারেশন করা, অস্ত্রোপচার করা। আসলে এই যে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি, এই সার্জারি তো করতে হয় অনেকাংশে, যেগুলো নিরাময়যোগ্য, সার্জারির মাধ্যমে নিরাময়যোগ্য। সেক্ষেত্রে আপনার কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, বা একজন রুগী তার কি চিন্তায় থাকে, বা আপনারাও কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে থাকেন এই সার্জারির ক্ষেত্রে? কোলোরেক্টাল ক্যান্সার বা যে কোনো ক্যান্সার, একজন রুগী যখন প্রথম জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে, এই সংবাদটা তার জন্য আসলে খুব একটা সুখকর সংবাদ না, এবং রুগী শারীরিক এবং মানসিকভাবে একটা বিপর্যয়ের শিকার হয় কিন্তু প্রথমেই। তো সেক্ষেত্রে আমাদের যেই ভূমিকা বা আমাদের যেটা করণীয়, আসলে আমাদের মূল সাফল্যের চাবিকাঠি হচ্ছে ক্যান্সারটা আমরা কি পর্যায়ে শনাক্ত করতে পেরেছি, এবং এই ক্যান্সার শনাক্তকরণটা রুগীর সাথে আমরা বলি কাউন্সিলিং, বা রুগীকে একটা সময়ে চিকিৎসা ছিল যে ডাক্তার দেখবে, চিকিৎসা করবে, রুগীর সাথে তেমন আলাপ আলোচনা প্রচলনটা ছিল না। কিন্তু বর্তমান যুগে আমরা বলি শেয়ার্ড ডিসিশন মেকিং, মানে রুগীর সাথে আলোচনা করেই কিন্তু আমরা সিদ্ধান্তটা নিব। সেক্ষেত্রে আমরা রুগীকে কাউন্সিলিং করা হয়, যে ওনাকে জানানো হয় ওনার রোগটা কি পর্যায়ে আছে, এটা চিকিৎসা পদ্ধতি কি, ব্যতিক্রমী, মানে এই আমি যেই চিকিৎসা পদ্ধতি বলছি তার বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা, এগুলো জানানোর পরে আমরা সম্মিলিতভাবেই সিদ্ধান্তটা নেই। এবং এখানে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে রুগীরা সার্জারিকে ভীষণভাবে ভয় পায়, কিন্তু বিষয়টা আসলে অতটা ভয়ের না। আমরা যদি রিস্ক এবং বেনিফিট চিন্তা করি, রোগীর ঝুঁকি এবং লাভ কোনটা, তাহলে দেখা যায় প্রাথমিক পর্যায়ে শনাক্তকৃত ক্যান্সারটা আমরা যদি সার্জারির মাধ্যমে পুরোপুরি নির্মূল করে ফেলি, তাহলে কিন্তু রোগীর জন্য এটা একটা লাইফ লাইন, বা সে বেঁচে গেল বলতে গেলে, এবং সে সম্পূর্ণরূপে স্বাভাবিক জীবনে কিন্তু কিছুদিনের মধ্যে ফিরে আসতে পারবে। এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে আমাদের অনকোলজিস্ট একটু আগে যা বললেন, অনেক সময় কেমোথেরাপিরও প্রয়োজন হয় না।
সেক্ষেত্রে কিন্তু রুগীরা অনেক ভালো থাকেন। এবং আরেকটা জিনিস আমরা যেটা চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেক্ষেত্রে সেটা হলো অনেক সময় দেখা গেল যে আমরা কিছু রুগীকে শনাক্ত করলাম এবং ওনাদেরকে বললামও সার্জারি লাগবে। কিন্তু আমাদের কিছু, কিছু রুগী, সবাই নয়, কিছু, কিছু রুগী হয় কি একটা আতঙ্ক বা আমাদের দেশের একটা প্রচলন হলো একজন রুগী তার পরিবারের অনেক সদস্যদের সাথে, পাড়া-প্রতিবেশীর সাথে, বিভিন্ন জনের সাথে তার রোগটা নিয়ে আলোচনা করেন। এতে করে আলোচনা করলে সবসময় যে সঠিক সিদ্ধান্ত আসে তা না। অনেক সময় রুগীরা মিসলিডিং হয় যে ভুল পথে চলে যাচ্ছেন। অনেক সময় রুগীরা আ মানে মেডিকেল চিকিৎসা না নিয়ে বিভিন্ন হোমিওপ্যাথি বা বনাজি চিকিৎসাও নিচ্ছেন। এতে করে তার রোগটা যেটা প্রাথমিক পর্যায়ে ছিল সেটা কিন্তু আর প্রাথমিক পর্যায়ে থাকলো না। তখন একটা পর্যায়ে রুগী আসে ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে। ক্যান্সারের কারণে তার কোলনের যে পাথওয়েটা আসে সেটা হয়তো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। তখন রোগীর অনেক বেশি পেট ফুলে যাচ্ছে, বমি হচ্ছে। অর্থাৎ সে একটা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে। তখন আমরা সার্জারি করতে হয়। কিন্তু সেই ইমার্জেন্সি সার্জারির যেই আউটকাম বা সফলতা আর একটা রোগীকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে ক্যান্সার নির্মূলের যে সফলতা, দুটার মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য আছে। তো এই চ্যালেঞ্জটা আমাদেরকে অনেক সময় কষ্ট দেয় যে রোগীটা আমরা প্রাথমিক পর্যায়ে পেয়েছিলাম, আমরা অপারেশন করতে চেয়েছিলাম কিন্তু তখন করতে পারলাম না। এখন অ্যাডভান্স হয়ে গেল, অপারেশনটা করছি। অনেক ক্ষেত্রে এই ধরনের ধারণাও আছে যে আসলে কোলন ক্যান্সার বা আহ, যখন একটা ক্যান্সার ধরা পড়লো বা অনেক সময় দেখা যাচ্ছে পাইলসের রুগীও অনেক ক্ষেত্রে আপনারা তো সচরাচর এগুলো পেয়ে থাকেন, অপারেশন করার পরে আবার অপারেশন করতে হয় বা এটাকে আবার পুনরায় জেগে উঠে রোগটা, এরকম অনেক ধারণা কিন্তু কথা আমরা শুনতে পাই। হ্যাঁ, এই ধারণাটা আমি বলবো আংশিক সত্য, পুরোপুরি নয়। কারণ আমরা এখন যেই সার্জারি যে ধরনের সার্জারি করা হচ্ছে, কারণ কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার আসলে আমাদের সমাজে এখন অনেক বাড়ছে আগের চেয়ে। যার কারণে এই ধরনের সার্জারি আমাদের করাও হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিনই প্রায় করা হচ্ছে। এখানে এক্সপার্টাইজটা আমাদের ডেফিনিটলি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এবং আমরা সার্জারি করা মানে শুধু টিউমার ফেলা না, টিউমারটা সমূলে ফেলা। মানে এখানে টিউমার এবং এর আশেপাশের অংশ, আমরা বলি লিম্ফ নোড বলি, ওগুলো সহ সুনির্দিষ্ট সংখ্যক লিম্ফ নোড সহ ফেলতে হয়। ফেলার পরে আমরা ওইটাকে আবার বায়োপসি করে দেখি মার্জিন গুলো ক্লিয়ার আছে কিনা। অর্থাৎ যে অংশ আমরা কাটলাম ওইখানে ক্যান্সার মুক্ত আছে কিনা, এরপরে জোড়া লাগানো হয়। কিন্তু তারপরেও কিছু, কিছু ক্ষেত্রে আবার ক্যান্সার আসে। এটাকে আমরা বলি টিউমারের বায়োলজিক্যাল বিহেভিয়ার। মানে সব টিউমারের ব্যবহার এক এক না। না। কিছু, কিছু টিউমার আছে, যদিও সেটা খুব স্বল্প সংখ্যক, কিছু, কিছু টিউমার অ্যাগ্রেসিভ আচরণ করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে সার্জারির পরে রোগী কেমোথেরাপি পেল। এরপরেও কিন্তু অনেক সময় আসে। এখানে রোগীদের যেটা আমি সচেতনতা কথা বলব সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর, পর ফলো আপে থাকতে হয়। আচ্ছা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যেটা হয়, অপারেশন করে দিলাম, রোগীর কেমোথেরাপি কমপ্লিট হলো, পরীক্ষা-নিরীক্ষা করলাম, ভালো আছে, এখন ক্যান্সার নাই, কিন্তু রোগীটা হারিয়ে গেল। সে ভাবলো যে আমার তো আর ক্যান্সার নাই, আমার আর কিছু করতে হবে না। কিন্তু এক্ষেত্রে নিয়ম কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, পর অনকোলজিস্ট এবং সার্জন দুজনকেই দেখাতে হবে, ফলো আপে থাকতে হবে। সেক্ষেত্রে যদি ক্যান্সারটা আবারও ফিরে আসে, সেটাও কিন্তু আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে চিকিৎসাটা অনেক সহজ হয় এবং রোগী ভালো থাকে। দুটো প্রশ্ন আপনাকে একসাথে করে দিই, সেটা হচ্ছে আপনাদের চিকিৎসা পদ্ধতি, কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আপনারা বলেন বারবার, স্ট্রোমা, মানে অন্য একটা জায়গায় এটা পায়খানার রাস্তা তৈরি করে দেওয়া। এটার জন্য আসলে রোগীর একটু ভয় পায়। এটা নিয়ে একটু আপনি একটু বলবেন যাতে একটু ভয়টা দূর হয়। দ্বিতীয়ত, আপনি যে এটা নুরামিন ভূঁইয়া যেটা বললেন, আসলে তরুণদেরও হইতে পারে এই রোগটা। একটা সময় ছিল যে বৃদ্ধ হয়ে গেলে এটা সময়ের পরে গিয়ে এই কোলোরেক্টাল ক্যান্সারটা হয়। উনি যে বলল তরুণদেরও হয়। তো তরুণদের কেন হয় বা তরুণদের কি পরিবর্তন আনা উচিত জীবনযাপনের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি ১ম প্রশ্নটার উত্তর দেই, যেটা আপনি বললেন স্টোমা। স্টোমা মানে হলো বিকল্প একটি মলত্যাগের রাস্তা তৈরি করে পেটের দিকে তৈরি করে দেওয়া, যেখানে একটি ব্যাগ লাগানো থাকে। তো এই জিনিসটা, স্টোমা ব্যাপারটা রোগীদের কাছে খুব একটা স্বস্তিদায়ক নয়। এবং যখনই স্টোমার ব্যাপারটা বলা হয়, তখন কিন্তু রোগীরা সহজে অপারেশনে রাজি হয় না, বিকল্প চিকিৎসা খোঁজে। কিন্তু কিছু, কিছু ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে মলাশয় বা রেকটাম ক্যান্সার, যেটা লো রেকটাল ক্যান্সার, একেবারে নিচের দিকের ক্যান্সারগুলা, সেক্ষেত্রে কিন্তু স্টোমাটা পার্মানেন্টলি বা স্থায়ীভাবে প্রয়োজন হবে। অপারেশন করার পরে তখন কিন্তু আর স্বাভাবিক মলদ্বার রাখা যায় না। কিন্তু
এটা কি একটা শেষ মুহূর্তে এসেছে? শেষ মুহূর্তে নয়, এটা যদি মলদ্বারের একেবারে নিচের দিকের ক্যান্সার যেটা অপারেশন লাগবে, যেটা কেমো রেডিওর মাধ্যমে পুরোপুরি কিউর হলো না, সেখানে ক্ষেত্রেও ওটা স্বাভাবিক মলদ্বার অনেক ক্ষেত্রে রাখা যায় না। তো এই ক্ষেত্রে স্টোমা করতে হয়, কিন্তু স্টোমা নিয়েই কিন্তু অনেক রোগী স্বাভাবিক জীবনযাপন করে। বিদেশে অনেক স্টোমা ক্লাব আছে, স্টোমা কেয়ার সেন্টার আছে, যদিও আমাদের দেশে এটা এখনো গড়ে ওঠেনি। কিন্তু এখানে একটা ব্যাগ লাগানো থাকে, যেটা দিয়ে কিন্তু কোনো মল বেরিয়ে আসার বা দুর্গন্ধ ছড়ানোর বা সামাজিকভাবে সে অবহেলিত হওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে কিন্তু অনেক রোগী আমাদের আছে যারা স্বাভাবিক জীবনযাপন করছে। আর কিছু, কিছু ক্ষেত্রে স্টোমা করা হয় টেম্পোরারি। আমরা ভিতরে জোড়াটা দিলাম, জোড়াটা যাতে স্থায়ীভাবে লেগে যায় সেটার জন্য টেম্পোরারি প্যাটের ডান আলাদা দিকে আমরা করে। একটু স্টোমা করি। সেটা কিন্তু ১.৫-২ মাস পরে আমরা আবার ঢুকিয়ে দিয়ে স্বাভাবিকভাবে সে স্বাভাবিক রাস্তায় মলত্যাগ করতে পারে। অতএব স্টোমাটা কিন্তু রোগীর এটা রোগীর রিস্ক যদি চিন্তা করা হয়, রিস্ক এভয়েড করার জন্য ক্যান্সার নিয়ে বেঁচে থাকার চেয়ে স্টোমা করে থাকাটা অনেক ভালো আমি বলব। আরেকটা বিষয় যেটা বললেন যে তরুণদের ক্ষেত্রে আমরা কি মেসেজ, অ্যাকচুয়ালি ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো আমরা খাবারের মধ্যে লাল মাংস যেটা বলি রেড মিট, এটা গরু, তো আমাদের মহিষ, চট্টগ্রামবাসীরা খুব হ্যাঁ, বেশি গরু, পরিমাণে মহিষ, খায় ছাগল, এটা। আপনারা জানেন চট্টগ্রামে মেজবানের প্রচলন অনেক বেশি। এগুলো অতিরিক্ত করা যাবে না। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম বা নিয়মিত ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্থূলতা পরিহার করা, অর্থাৎ বেশি মোটা হয়ে যাওয়া। আর ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। আমাদের তরুণদের মধ্যে এবং বিশ্বব্যাপী তরুণদের মধ্যে এই রোগটা আসার একটা মূল কারণ হলো ফাস্ট ফুড। ফাস্ট ফুডের প্রতি তরুণদের আসক্তি অনেক বেশি, অনেক বেশি। ওরা ওগুলো অনেক বেশি খেয়ে থাকে। এতে করে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আজকাল বেশিরভাগ তরুণই কিন্তু আমরা যেরকম ছোটবেলায় মাঠে খেলতাম, মাঠে খেলাটা এখন আর নাই। সব অনলাইন আর মোবাইলের যুগ হয়ে গেছে। যার কারণে তরুণদের মধ্যেও স্থূলতাটা বাড়ছে, অবেসিটি বা স্থূলতা বাড়ছে, ওজন বাড়ছে। এটাও কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। অতএব এই জিনিসগুলো করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এই রোগটা হলে পরে কি আসলে আমরা কি আ কতটা ভয় পাবো? এটা নিরাময়যোগ্য কিনা? বা লক্ষণগুলা যেহেতু একটু স্বাভাবিক লক্ষণের মধ্যে পড়ে, আবার যেহেতু আমরা আরেকজন সার্জন বলল যে কিছু ব্যতিক্রম আ আছে, লক্ষণ আছে যেগুলাকে আসলেই ই মেনশন করা যায় যে কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে। আর ক্যান্সার হলে যে আসলে মৃত্যু বোধহয় এটা একটা সময় ছিল, কথা ছিল। এই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আপনার সর্বশেষ বক্তব্য কি হইতে পারে? আসলে এটার জন্য কি করণীয় আমাদের সকলের? বা এক কথায় সচেতনতার জন্য একটা অংশ হিসেবে আজকের আমাদের এটিএন বাংলার এই আয়োজন, আমরা আরো কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি? বিশেষত শহরের বাইরে গিয়ে গ্রামাঞ্চলে প্রত্যন্ত জায়গায়। আসলে ক্যান্সারকে ভয় নয়, ক্যান্সারকে জয় করতে হবে। এক্ষেত্রে গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চল বা শহর এলাকাতেও চিকিৎসাটা সঠিক জায়গায় সঠিক সময়ে চিকিৎসাটা নিতে হবে। যেকোনো মলদ্বারের রক্তপাত মানেই ক্যান্সার নয়, আবার বিপরীতভাবে মলদ্বারের রক্তপাত মানেই অবহেলাও নয়। মানে এটাকে আপনাকে চিন্তায় রাখতে হবে, মলদ্বারে রক্তপাত হলে আমি একজন গ্রামে যেকোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলাম, সাময়িকভাবে নিরাময় হলো, এটা কোনোভাবেই করা যাবে না। কমপক্ষে একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এরপরে উনি যদি মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবেন এবং আমরা কোলোনোস্কোপি বা মলের কিছু পরীক্ষা করব, এগুলোর মাধ্যমে রোগটাকে শনাক্ত করব। এবং এখন আমরা যে চিকিৎসাগুলো করছি, এখানে আপনারা জেনে খুশি হবেন যে আমরা পিজিএস একাডেমিয়া এবং সিএসসিআর কর্তৃপক্ষ আমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের রোগীর জন্য আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড বলি, যেটার মানে হলো অনেকগুলো বিশেষজ্ঞ একসাথে মিলে আমরা সিদ্ধান্ত নেই। প্রতি সোমবার সিএসসিআর এই ইয়েটা হয়, বোর্ডটা হয়। এবং এখানে এমন নয় যে শুধু আমরা সিএসসিআর যে ডাক্তার তারা এই রোগী দেখবেন তা নয়, কিন্তু এখানে সার্জন, অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট, যারা রেডিওলজিস্ট আছেন তারা, এবং চট্টগ্রামের বাইরে ঢাকার এমনকি বিদেশেরও অনেক ডাক্তার আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে প্রত্যেকটা রোগীর আলাদা আলাদাভাবে আমরা সিদ্ধান্ত নেই। এবং চট্টগ্রাম শহরে যে বিভিন্ন সার্জন কিন্তু এই রোগীগুলো নিয়ে আসেন। এতে করে আমরা আন্তর্জাতিক যে গাইডলাইনগুলো মেনে চিকিৎসা হয় সেভাবে কিন্তু আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারছি এবং এতে করে রোগীদের রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। তো সর্বশেষ যেটা কথা সেটা হলো মলদ্বারের যেকোনো ধরনের অস্বাভাবিক অনুভূতি মলত্যাগ করার পরে
অসম্পূর্ণতা, মলদ্বারে রক্তপাত, ব্যথা, এগুলোকে অবহেলা না করে, এগুলো মানেই যে ক্যান্সার হবে তা কিন্তু বলছি না, কিন্তু এগুলোকে অবহেলা না করে সঠিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাটা নেওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রাকিবুল হাসান আপনার কাছে আসতে চাই যে আসলে এটা চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু জানতে চাইবো। আর এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা কিনা এবং কতটা ব্যয়বহুল চিকিৎসা এটা একটু জানতে চাইবো জনাব রাকিবুল হাসান। ধন্যবাদ আপনাকে। চিকিৎসাটা আমি যেটা আগে থেকে বললাম, আসলে আমরা জেনারেল টার্মে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। কিন্তু এখন তো আসলে আমরা যেটা বলছিলাম যে পার্সোনালাইজড মেডিসিনের যুগ। একেকজন রোগের চিকিৎসা কিন্তু একেক রকম। ১০ টা কোলন ক্যান্সার বা ১০ টা রেকটাম ক্যান্সার সবার চিকিৎসা যে একই হবে তা না। আর্লি স্টেজ হলে শুধুমাত্র সার্জারি হয়ে যাচ্ছে। একটু অ্যাডভান্স হলে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই লাগে। আরো অ্যাডভান্স হলে আমরা এখন আ আ যে আ স সার্জারির সাথে, সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি এর বাইরেও যে ইমিউনোথেরাপির ব্যাপার আছে, টার্গেটেড থেরাপি। এখন আসলে একটা মানে এত ড্রাগ মার্কেটে চলে আসছে, এত বেশি গবেষণা হচ্ছে, প্রতি বছরই এত নতুন ড্রাগ আসে। মানে আমি যদি এটা মানে আমার চিকিৎসা ব্যবস্থাটাকে একটা আমি অস্ত্র হিসেবে চিন্তা করি, আমার অস্ত্রাগারে কিন্তু এখন অস্ত্রের অভাব নেই। অনেক ধরনের অস্ত্র। মানে এত ধরনের এত ভেরিয়েশন। এটার সাথে, সাথে যেটা আসে আপনি যেটা বলছিলেন কস্ট, টাকাটাও কিন্তু চলে আসে। আর আমাদের দেশে তো আসলে ইফেক্টিভ কোনো ইন্সুরেন্স ব্যবস্থা বলেন, ক্যান্সার বললে একটু ব্যয়বহুল চিকিৎসা এরকম একটা একটু ধারণা একটু চলে আসে। একটু এটা পুরাপুরি সত্য না হলেও কিন্তু অনেকটাই সত্য আসলে। আপনার রোগ নির্ণয় থেকে শুরু করে সার্জারি প্লাস এই কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বেশ ব্যয়বহুল চিকিৎসা আসলে বলা যায়। এবং এটা ভ্যারি করবে কোন পেশেন্টের। যেমন খুব আর্লি স্টেজে হইলেও পেশেন্টের হয়তো সার্জারিটাই এনাফ। তাহলে তার ইনভেস্টিগেশন এবং সার্জারি এই খরচটুকুই হচ্ছে। কিন্তু অ্যাডভান্স হলে সাথে কেমোথেরাপির কষ্ট যোগ হবে। তো আমি যদি একটা একটা ব্রড টার্মে মানে আপনি যদি প্রাইভেটের ব্যবস্থায় চিকিৎসা নিতে যান, হয়তো সব মিলাই একদম শুরু থেকে ২-৩ লাখ থেকে শুরু করে ইভেন এটা ১০-১৫ লাখ টাকাও পর্যন্ত হতে পারে। এই রেঞ্জে আসলে। তবে খুব যে একেবারে যে এটা মানে হয়ে গেল আমার টাকা পয়সা নেই সব শেষ এটাও কিন্তু না। আমাদের এখন বিকল্প ব্যবস্থাও কিন্তু আসছে। যেমন চিটং মেডিকেলে আপনি জেনে আ আমরা যদি একটা পরিসংখ্যান দেই গত বছর ২০২৫ সালে আমরা শুধুমাত্র নতুন রোগী, ক্যান্সারের নতুন রোগী প্রায় ৫,০০০ নতুন রোগী দেখেছি আমরা। ৫,০০০ এর মধ্যে আ অলমোস্ট 10% ছিল আমাদের কোলন ক্যান্সারের রোগী। তো এই রোগীগুলো কিন্তু আপনি অলমোস্ট ফ্রি অফ কস্টে এখানে চিকিৎসা হয়। এবং এর সাথে সরকারি অনুদান। সরকার কিন্তু ৳৫০,০০০ একটা ক্যান্সার রোগীদের একটা অনুদান। অন্যান্য রোগের সাথে যেমন কিডনি, থ্যালাসেমিয়া এসব রোগের সাথে ক্যান্সার রোগীদেরকে কিন্তু এককালীন ৳৫০,০০০ দিয়ে থাকে কিন্তু। এছাড়াও এখানে আমরা আমাদের সমাজ কল্যাণ আছে। আমাদের অনেকে ব্যক্তিগতভাবে ফান্ড ম্যানেজ বা করে। এই মেডিকেলের রোগী কল্যাণ সমিতি হ্যাঁ, রোগী কল্যাণ সমাধি এক্সাক্টলি এবং অনেক পার্সোনাল অনেক ডোনেশনও থাকে আসলে। সরকার কেমোথেরাপির ওষুধ সাপ্লাই দিচ্ছে এখানে। যদিও সাপ্লাই আরো বাড়ানো একটু উচিত জানতে চাই কিন্তু জনাব ডাক্তার রাকিব যে আসলে পরিসংখ্যানটা একটু জানতে চাই। কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এটা হলে পরে যে একদম সুস্থ হয়ে যাবে, এই ধরনের পরিসংখ্যান যে আপনার কি জানা আছে এই চট্টগ্রাম মেডিকেল কেন্দ্রিক যদি জানতে চাই? আমরা শুরুতে যেটা বলছিলাম যদি স্টেজ 1 এর রোগ ধরা পড়ে তাহলে মোর দ্যান 90% রোগী সুস্থ হয়ে যাচ্ছে। মোর দ্যান 90%। স্টেজ 2-3 তে এটা 60-80% এরকম। স্টেজ 4 এও কিন্তু ইভেন কোলোরেক্টাল ক্যান্সারের এত ভালো চিকিৎসা আছে স্টেজ 4 এও কিন্তু 20-30% রোগী কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। এদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা লাগে আর লাগে না। ইভেন যারা ভালো হয়ও না, কিউর হয় না স্টেজ বিশেষ করে স্টেজ 4 রোগীগুলা এরাও কিন্তু আ অনেকদিন ভালো থাকেন। লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন যেমন একটা ক্রনিক ডিজিজ। রোগী হয়তো চিকিৎসা নিয়ে আসেন। কিন্তু অনেকটা ওরকম হয়ে গেছে। অনেকদিন ধরে ভালো আছেন এরকম। তো একেবারে যে ঠিক আছে এক্সেপশন কিছু আছে। সার্জন আহসানুল আবেদী ডক্টর বলতেছিলেন যে টিউমার বায়োলজি কিছু অ্যাগ্রেসিভ টিউমার আছে। যেগুলো আসলে আমরা কোনো মতেই বশ করতে পারি না। এরকম কিছু আছে। এরকম এক্সেপশন বাদ দিলে ওভারঅল সিনারিওটা আসলে খুব বেশি যে হতাশ হওয়ার সেরকম না। এবং সবচেয়ে ভালো দিক, সুন্দর দিক হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এই রোগটা নিয়ে প্রচুর গবেষণা হয় কিন্তু প্রচুর রিসার্চ হয় সারা পৃথিবীতেই এবং এতে হয় কি নতুন ট্রিটমেন্ট চলে আসে নতুন এবং স্যার আমাদের সাজ্জাদ স্যার একটা সুন্দর কথা বলেন টাইম ইজ হোপ। স্যারে আমি এই রোগীটা বর্তমান প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ২ বছর ভালো আছে। এই ২ বছরে দেখা গেল একটা নতুন ড্রাগ চলে আসে। আসলে পুরো মাস জুড়ে তো পুরো বিশ্বব্যাপী এইটার সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এখন এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আমরা কথা বলছি। আমাদের অনেকগুলো কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা আমাদেরকে দেখছে। আপনার কথা শুনছে। এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমত তাদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি। পাশাপাশি যারা এই যে সাধারণ লক্ষণগুলা পায়ুপথে রক্ত যাওয়া, পেট ফুলে থাকা, অনিয়মিত পায়খানা হওয়া, এই এখন তো তারাও তো শুনছে আপনার কথাটা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা যারা শুনছেন রোগী বা রোগীর আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ। তাহলে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাইবো
এক নাম্বার হচ্ছে যে এই ধরনের লক্ষণ যেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এগুলা দেখা দিলেই আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। ২ নাম্বার হচ্ছে যাদের ইভেন লক্ষণ নেই, এটা আসলে বেশি জরুরি। আমাদের যেটা বললেন চিকিৎসার ব্যয়ের কথা বললেন আপনি, এবং আমাদের যে এটার যে ইকোনমিক উপরে যে একটা ইফেক্ট আসলে একটা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য পরিবার থেকে বলেন, সরকার থেকে বলেন যে পরিমাণ খরচ করতে হয়, ইভেন কিছু রোগী না বেশ অনেক রোগী তো বাইরে চলে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ইকোনমির উপর একটা বিশাল একটা বার্ডেন। তো এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে স্ক্রিনিং। লক্ষণ দেখা দেওয়ার আগেই সুস্থ মানুষ রেগুলার স্ক্রিনিং করবে। স্যার বলতেছিলেন বিদেশে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনার স্ক্রিনিং এর সময় আসছে, স্ক্রিনিং করছেন কিনা। এরকম কোনো ইফেক্টিভ আমাদের এখনো সরকারিভাবে হয়তো নেই, কিন্তু নিজ উদ্যোগে পার্সোনাল উদ্যোগে যাদের বয়স ৪৫ পার হয়ে গেছে ওরা সবাই স্ক্রিনিং করবে। স্ক্রিনিং হচ্ছে জাস্ট কোলোনোস্কোপি এবং যে এফওবিটি বলি আমরা, অনেকগুলো টুল আছে। আমরা স্টুল পরীক্ষা করতে পারি, কোলোনোস্কোপি করতে পারি, সিটি কোলোনোস্কোপি অনেকগুলোই করতে পারি। এটা ডাক্তাররাই ঠিক করে দিবেন উনি কোনটা করবেন। তো স্ক্রিনিং এ যদি আমাদের শুরুতেই যদি রোগটা আমরা ধরে বা রোগ হওয়ার আগেই যদি আমরা ট্রিটমেন্ট করে ফেলি, এটা তো রোগী তো কিওর হবেই হবে, এবং এটার যে অন্য বেনিফিট গুলা আমাদের ন্যাশনাল ইকোনমির উপর একটা বিশাল আসলে রিলিফ হবে। আসলে আমাদের প্রচুর টাকা কিন্তু এতেই বেঁচে যাবে। আর যারা রোগী, যাদের রোগ ধরা পড়ছে ওদের হতাশ হওয়ার কিছু নেই, ট্রিটমেন্ট করবেন, সুস্থ হবেন। ট্রিটমেন্ট হওয়ার পরে যেটা বললেন রেগুলার ফলো আপে থাকবেন, উনি এক্সারসাইজ করবেন, হেলদি লাইফ লিড করবেন। এটা সবার জন্য আসলে হেলদি লাইফ লিড করবেন, তাহলে ইনশাল্লাহ উনিও ভালো থাকবেন, রোগটাও কম হবে। সবকিছু মিলে আমি এটাই বলবো যাদের রোগ আর বিশেষ করে যাদের রোগীর যারা ফ্যামিলি মেম্বার, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, দ্যাট মিনস আব্বা আম্মা বা সন্তান বা ভাই বোন, ওরাও কিন্তু স্ক্রিনিংটা শুরু করবে, এবং একটা গাইডলাইন মেনে হয় একটু কম বয়স থেকে শুরু করবে, নাহলে একটু ঘন ঘন স্ক্রিনিং করবে। তো এটা খুব জরুরি। তো ভয় নয়, ক্যান্সারকে জয় করতে হবে। আমরা সব সময় পাশে আছি, সবখানে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। আহ, এটাই আমার মেসেজ সবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি ২ মিনিটের জন্য আমি ডক্টর নুরুল আমিন ভূঁইয়া আপনার কাছে একটু আসতে চাই। তরুণদের ক্ষেত্রে কি বেশি ধরা পড়ে বা দেখা যায় এরকম কিছু, না যখন একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে দেখা যায়? হ্যাঁ, ধন্যবাদ। একটা সময় ছিল যখন আমরা আসলে জানতাম বা দেখতাম ক্যান্সার সাধারণত বয়স্ক লোকদের বেশি হয়। এই কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু এর ব্যতিক্রম না। যদি আমরা হিসাব করি বা পরিসংখ্যান দেখি, গত ১-১.৫ দশক ধরে দেখা যাচ্ছে যে এই কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে বয়স্ক থেকে অনেক তরুণ বয়সের দিকে ঝুঁকে পড়তেছে। আগে যেটা ছিল ৫০ বছরের উপরে হতো বেশি, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে একটা মেজর একটা পোরশন কিন্তু আমাদের দেশে ৫০ বছরের নিচেই কোলোরেক্টাল ক্যান্সার শুরু হয়ে যাচ্ছে। রাইট। কারণ আমরা সচরাচর দেখতে পাচ্ছি এখন যে একদম তরুণ সময়ে কিন্তু এই যে লক্ষণগুলো দেখতে পাওয়া। হ্যাঁ, এটা কিন্তু শুধু যে আমাদের দেশটা না, ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এপিডেমিওলজিটা শিফট হয়ে যাচ্ছে ওল্ড এজ থেকে আস্তে আস্তে ইয়াং এজে। এজন্য এই কোলোরেক্টাল ক্যান্সার ইয়াং এজে এটার জন্য আলাদা একটা টার্মিনোলজি থেকে শুরু করে আলাদা ট্রিটমেন্ট সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা বলছি ইয়ং অনসেট কোলোরেক্টাল ক্যান্সার, মানে যাদের তরুণ বয়সে কোলোরেক্টাল ক্যান্সার হয়। বাচ্চাদের হওয়ার সম্ভাবনা আছে? বাচ্চাদেরও হয়। হ্যাঁ, আমাদের দেশ যদি আমরা চিন্তা করি ১৮ বছর পর্যন্ত বাচ্চা, আমরা এমন কি পেলাম যে ১৩-১৪ বছরের বাচ্চারও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার আমরা পেয়েছি। এসব ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। যখন ধরা পড়ে যে আসলে তার কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে, তখন পরিবার থেকে বলে, সমাজ থেকে বলে তাকে একটু খাটো করে দেখা হয় যে পরিবারও চিন্তা করে একটা মানে বোঝা, বা এই রোগ থেকে কখনো নিরাময়যোগ্য না। তার পেছনে অর্থ খরচ করাও কিন্তু ওটা মানে ফাও ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার। সবকিছু মিলে একটা বোঝা হয়ে দাঁড়ায় পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। এটাকে আপনি কি বলবেন? আমাদের কিছু কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। একটা সময় ছিল আমরা বলতাম ক্যান্সার হ্যাজ গট নো আনসার। ক্যান্সার কোনো আনসার নাই। আনসার আমরা কিন্তু ওই যুগ থেকে অনেক সামনে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা ক্যান্সারে আমাদের এত নতুন নতুন ট্রিটমেন্ট বের হয়েছে, এত নতুন নতুন ড্রাগ, এত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি। তো এই পেশেন্ট যে ভালো হবে না তার কিন্তু নিশ্চয়তা নেই। এমনকি দেখা যাচ্ছে স্টেজ 4 এর পেশেন্ট কিন্তু চিকিৎসা নিলে দীর্ঘদিন ধরে অনেকদিন ভালো থাকতে পারতেছে। তো একটা পেশেন্ট ক্যান্সার হলো, সে বোঝা বা ওর পেছনে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, ওটা ভালো হবে না। আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যন্ত জায়গার কথা বলি, শহরে না, নগরে না, বা একটু প্রত্যন্ত জায়গায় কিন্তু এটাকে বোঝা মনে করা হয়, এটা এবং এটা অপচয় মনে করা হয়, তার পিছনে যদি কোনো একটা অর্থ খরচ করা হয়। আমি বলবো এটা ওভারঅল অ্যাওয়ারনেস এর অভাব। এটা অবশ্যই কোনো বোঝা নয়, বা এটা এমন কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগও নয় যে এক পেশেন্ট থেকে আরেক পেশেন্ট হয়ে যাবে। এটা এসব লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন আমাদের প্রত্যন্ত অঞ্চল বলতে প্রতিটা উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, প্রতিটাতে কিন্তু সরকারের স্বাস্থ্যসেবা বিস্তৃত আছে। হ্যাঁ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, Right. ইউনিয়ন সাব সেন্টার আছে, রাইট। ওখানকে প্রতিটাতে মেডিকেল অফিসে পোস্টেড আছে। উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা জেলা সদর হাসপাতাল বলেন, সব জায়গায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু আছেন। সুতরাং রেফারেল সেন্টার স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে ইউনিয়ন, উপজেলা থেকে, জেলা সদর থেকে রাজশাহী মেডিকেল হাসপাতাল পর্যন্ত কিন্তু এই রেফারেল সিস্টেম আছে। সুতরাং
ক্যান্সার হয়ে গেছে আমার, এই বোঝা আমি চিকিৎসা করবো ভালো হবে না, এই জিনিসটা থেকে আমি সব অভিযোগে বলবো বের হয়ে আসতে। অবশ্যই সবাই না, সচেতন যেহেতু হবে। আপনারা বলছেন নিরাময় যোগ্য, সকলে বলছে নিরাময় যোগ্য, এখন অভিভাবকদেরকে এটা বলা যায় না যে তার পেছনে যদি শ্রম দেওয়া না হয়, তাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে না যাওয়া হয়, তাকে মেরে ফেলার মতো একটা ব্যাপার, এরকম মনে হয় না আপনার? অবশ্যই, সেটা অবশ্যই। এখন কেউ যদি চিন্তা করে যে আমার অনেক খরচ হবে, ওটা তো না। ওই সরকারি হাসপাতালে পেশেন্ট নিয়ে আসেন আপনি, এখানে কিন্তু পেশেন্ট খুব কম মূল্যে কিন্তু সে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাবে। এখন প্রতিটা হাসপাতালেই আপনি বলেন আমরা যে স্ক্রিনিং টেস্ট করি বা আমরা যে ক্যান্সার স্টেজিং টেস্টগুলো করি, সিটি স্ক্যান বলেন, এমআরআই বলেন, সব কিন্তু অ্যাভেলেবল। জি, অসংখ্য ধন্যবাদ জনাব নুরাইন ভূঁইয়া। আমরা একদম শেষ প্রান্তে আছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আপনাকে দিয়ে শেষ করতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পিজিএস একাডেমিয়া এবং সিএসসি হাসপাতাল, তারা যে এই যৌথ উদ্যোগে যে কাজটা করছে সচেতনতা বৃদ্ধির জন্য, এটাকে আপনি কিভাবে দেখেন প্রথমত? দ্বিতীয়ত, এটা কি চলমান থাকা উচিত বলে মনে করেন কিনা? পাশাপাশি আরো হাসপাতাল আছে কিন্তু, সিএসসি এর মতো আরো বেসরকারি অনেক ভালো ভালো হাসপাতাল, তারা কি এইভাবে এগিয়ে আসতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আমি কথাটা বলে আমরা যে গ্রুপটা আছি, যে আমাদের যে টিম ওয়ার্ক আছে, সেখানে ক্যান্সার সার্জন, প্যাথোলজিস্ট, অনকোলজিস্ট যারা আছেন, সবাই মিলে যে একটা টিম, আমরা সবাই এখানে ঝাঁপিয়ে পড়েছি। এটার কারণ হলো ক্যান্সার ট্রিটমেন্ট এখন রেভলিউশন চলছে পুরো ওয়ার্ল্ডে। এটার ছোঁয়াটা বাংলাদেশে আসছে। যেমন আগে যেটা বলছিল যে ক্যান্সার অসম লড়াই, হ্যাঁ? ক্যান্সার হলে জয় করা যাবে না। এইসব সব চেঞ্জ হয়ে গেছে। তার কারণ একটাই, যে চিকিৎসা ব্যবস্থা চেঞ্জ। আগে শুধু সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপিতে আমরা এক জায়গায় ছিলাম না। যেটা রাকিব স্যার বললেন যে প্রিসিশন অনকোলজি, পার্সোনালাইজ মেডিসিন, পিন পয়েন্টেড। এই মেডিসিনগুলোতে যদি আমরা যোগ দিতে পারি, কার সার্জারি লাগবে, কার কেমো লাগবে, আবার ইমিউনোথেরাপি আসছে, টার্গেটেড থেরাপি আসছে। এখানে চিকিৎসা ব্যবস্থা প্রচুর রেভলিউশনের জন্যে, যে রিসার্চের জন্যে প্রচুর ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এসেছে। এই জিনিসগুলো যদি আমরা পৌঁছায় দিতে পারি, এরপরে আসবে যে আপনার স্ক্রিনিং প্রোগ্রামটা। যে স্ক্রিনিং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু এটা একটা মিডিয়া যেমন, সমাজ যেমন আমাদের মাননীয় মেয়র সাহেব, এই যে আজকে আপনি বলেন, আমরা সব যে একসাথে হলাম, এই যে টিভিতে লোকজন দেখছে, এটা গত ৪-৫ বছর এটা ছিল না। তাহলে এই যে নুরুল আমিন স্যার বললেন যে স্ক্রিনিং সেভস লাইফস, এই মেসেজটা যে দিলেন, এই যে এই মাসে ব্লুম মার্চ মাস, ব্লুম কালার চারদিকে সাজাচ্ছেন মেয়র, পিজিএস একাডেমি এসেছেন, সিএসএর এসেছেন, মানুষ এসেছেন, আপনারা আসছেন। এটা কেন হচ্ছে? অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। এই জিনিসটা যদি আমরা আরও আগাতে পারি, তাহলে যে আমাদের ক্যান্সার বার্ডেন কমে যাবে। স্ক্রিনিং আসবে, অ্যাওয়ারনেস আসবে, লাইফ এটা ভ্রান্ত ধারণা দূর হবে কিন্তু। ভ্রান্ত ধারণাগুলো দূর হবে। প্রচুর মানুষ আসবে, যাদের আছে তারাও আসবে ক্যান্সার ট্রিটমেন্ট নিতে, যারা নাই, যারা জলদি ডিটেক্ট করতে চাচ্ছে। এই যেটা আহসান স্যার বললেন যে সামাজিক, মানসিক, আর্থিক যে সমস্যা, যে ক্যান্সার পেশেন্ট আছে, এটি থেকে বের হয়ে আসতে হবে। আমার হয়তো লাগছে সার্জারি করলো, শেষ ফলো আপে থাকলো, কিছুই লাগছে না। আবার অনেকে দেখবে ইমিউনিটি স্টেজ 4, যেমন যে তখন 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 তারপরেও ঠিক নেই, আপনি খুঁজবেন। ওই যে টাইম ইজ হোপ, হোপ নেভার ডাইজ, রাইট। কখনো আশা মরবে না। সেই জায়গায় একবার নক করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেখবেন টার্গেটেড থেরাপি ভালো আছে কিনা। অনেক পেশেন্ট আছে আমাদের টার্গেটেড থেরাপি দিয়ে অনেক দিন ভালো আছে। ইমিউনোথেরাপি স্টেজ 4 বুম নাই। কিন্তু দেখতে হবে। তাই বলে আমি যে সবাইকে দিব তা না। ওইটা প্রিসিশন করে, ওই রোগীটা লাগবে কিনা। আর আমাদের যে টিম আছে, যে মানবতা যেটা আছে, মানসিকভাবে আমাদের আগাতে হবে। যে স্ক্রিন টাচ থেকে হিউম্যান টাচে যেতে হবে। তো হিউম্যান টাচে তো আপনি নিজেই কেন আসছেন? আপনি অনেক কাজ করতে পারতেন। আমরা কেন আসছি? পিজিএস একাডেমি কেন আসছে? আমাদের যে ডাইনামিক যে মেয়র স্যার, সিটি কর্পোরেশনে এই জিনিসটা তো আগে তো এগুলো ছিল না। এখন যে ব্লু কালার হচ্ছে, নিজে খরচে করছেন। আমাদের যে সার্জন টিমটা আছেন, ওনারা ফ্রি রুগী দিচ্ছেন। আপনি যদি কোথাও, আপনি কি ফ্রি, আমরা কয়দিন খাওয়াবেন আপনি? কিন্তু এখানে সার্জেনরা করছেন কি, আমাদের সিএসএর যারা সার্জেন, যে আমি বলব যে রেসপেক্টেড, কারণ হলো যে তারা যে কাজটা করছে এটা বিরাট ব্যাপার। ফ্রি সার্জারি করছে প্রাইভেট সেক্টরে। আজকে করলো 10টা, কালকে 20টা, আগামী বছর 200, কারণ আরও নতুন সার্জেনরা তো আসছে, টিমটা বড় হচ্ছে। তো এটা আমি মনে করি হোপ। আর আপনার এটা কি চলমান রাখা উচিত? চলমান রাখা উচিত, অবশ্যই চলমান রাখা উচিত। এখানে কিছু মেসেজ আছে গভর্নমেন্টের কাছে। যেমন আমাদের এখানে যদি মলিকুলার অনকোলজি, আমরা প্রিসিশন অনকোলজি করতে চাই, তাহলে আমাদের ল্যাব দরকার। হ্যাঁ, তাহলে আমি যদি ধরি যে আর্লি ডিটেকশন, স্ক্রিনিং, অ্যাওয়ারনেস, ফুল ট্রিটমেন্ট, অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট, এই প্যাকেজটা যদি দিতে চান, এই প্যাকেজের কিছু পার্ট আছে। এই পার্টে যদি আপনি স্টেপ বাই স্টেপ যেতে চান, স্ক্রিনিং অ্যাওয়ারনেসটা স্যাররা বলেনি, আমি একটাতে জোর দিতে চাই। আমি খুব অসহায় এখানে, আমার মলিকুলার অনকোলজি ল্যাব দরকার।
এটা আমাদের নীতি নির্ধারক যারা আছেন এবং যারা সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন তাদের কাছে আমাদের একদম আমার মানে ভীষণ পরিমাণে অনুরোধ। ইভেন আমরা যদি চিটাং কমিটি, আমাদের মেয়র স্যার তো হি ইজ এ ভেরি ডাইনামিক পারসন, জেন্টাল পারসন, হাম্বেল পারসন অ্যান্ড অনেস্ট পারসন। ওনার মাধ্যমে যদি আমরা একটা মলিকুলার ল্যাব করতে পারি, বেশি খরচ না। আমরা চিটাঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি, আহসানুল আলম যেটা বললেন, আমরা অক্টোবরে দেখিয়ে দিচ্ছি যে পুরো বাংলাদেশ কেন এই সাবকন্টিনেন্টে যে এই চিটাং বন্দর নগরী দেখিয়ে দিয়েছে। চিটাং কিন্তু আরেকটা নামে পরিচিত, জানেন তো, ক্রাউন অফ কুইন ভিক্টোরিয়া। তো এই যে চিটাং ক্রাউনের মতো জায়গা, তো আমরা যদি ওটা দেখিয়ে দিতে পারি যে অক্টোবরের মতো আমরা কোলনের এই প্রোগ্রামগুলো করতে পারি, আমরা একটা মলিকুলার ল্যাব, ফার্স্ট বাংলাদেশে একটা মলিকুলার ল্যাব সাপোর্ট হয়ে যাবে। আপনি আসেন, স্টার্ট করেন, আশা দেখান, কাজ হয়ে যাবে। যদি মলিকুলার ল্যাবটা করতে পারি, আমাদের সবার কিন্তু অনেক উপকার হবে, শুধু রুগীদের না, ডাক্তারদের উপকার হবে। আর যেটা এক্সপেন্সিভ, যেটা বারবার বলছেন সবাই, এখন থেকে আজকে তো ফ্রি চিকিৎসা হচ্ছে, হসপিটালে হচ্ছে। আরেকটা ব্যাপার বলি, হেলথ ইন্স্যুরেন্স আনেন, রেজিস্ট্রেশন আনেন। আমরা যদি এগুলিতে যেতে পারি, তাহলে ধর একটা সিপ্রোফ্লুগেসিন, একটা অ্যান্টিবায়োটিক আমরা কত দিয়ে কিনতাম আগে? 50 টাকা। এখন কি হচ্ছে? 8 টাকা, 10 টাকা। তো হেলথ সেক্টরের সব কিছু এক্সপেন্সিভ, রিসার্চের কাজ হয়। তো এটা যদি আমরা ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, যদি সমাজকে লাগাতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কমে চলে আসবে, রিচেবল হবে। সেই জিনিসটাকেও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে নিতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে চলমান থাকবে কিনা, অবশ্যই চলমান থাকবে। আপনার সাথে আমার গত বছরও দেখা হয়েছে, এই বছরও দেখা যাচ্ছে, যদি বেঁচে থাকি। পাশাপাশি আসলে এই চিকিৎসা তো নিরাময়যোগ্য বলা হচ্ছে, আবার একটু ভয়ের কারণ হিসেবে অনেকে দেখাচ্ছে এই একটা ক্যান্সার হইলেও আর দেশে থাকা যাবে না, আর চট্টগ্রামে চিকিৎসা করা যাবে না, আমাকে যেভাবে হোক ইন্ডিয়ার ভিসা, ভারতের ভিসা বা সিঙ্গাপুরে চলে যেতে হবে। আসলে কি চিকিৎসা কি চট্টগ্রামে আছে? অবশ্যই পুরো বাংলাদেশে আছে, চট্টগ্রামে আছে। শুধু একটার অভাব এখন, আমাদের একটা ল্যাব নাই, মলিকুলার ল্যাব। আমাদের যে ভালো রেডিওথেরাপি মেশিন আছে, যে আমরা যে লেটেস্ট মেশিন লাইনে, আমাদের হয়তো প্রোটন বিম থেরাপি নেই, কিন্তু এটা ইন্ডিকেটেড এখন নাই এই মুহূর্তে। আমাদের একটা রেডিওথেরাপি 2টা মেশিন, গভর্নমেন্ট সেক্টরে আরও মেশিন, লিনিয়ার এক্সিলেটর, লেটেস্ট রেডিওথেরাপি মেশিন দরকার। ভালো ভালো সার্জন আছে, কেমোথেরাপি মোটামুটি সবই অ্যাভেলেবেল। কারণ আমাদের দেশি কোম্পানি যারা আছেন, বিশেষ করে এখানে বিকন পায়োনিয়ার, তো তাদের পদাঙ্ক অনুসারে প্রচুর কোম্পানি আসছে, যে কোম্পানিগুলা ওষুধ শুধু বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাইরে সাপ্লাই দিচ্ছে। প্রচুর পরিমাণে আমাদের বিদেশি অর্থ আসছে আর এখানে। আর যেটা বললে যে ফলো আপের যে ডায়াগনস্টিক টুলগুলা এবং ডিটেকশনের ডায়াগনস্টিক টুলগুলা আমাদের দেশে সবই আছে। এবং আসার কথা যে চিটাঙে প্যাথসিটি যেটা নাই, সেটা আমাদের আগামী 3-4 মাসের মধ্যে প্যাথসিটিও চলে আসছে। আমাদের 8টা বিভাগীয় শহরে ক্যান্সার বিশেষত হসপিটাল হচ্ছে পুরো বাংলাদেশে। তার মধ্যে চিটাঙেও আমাদের এটা অলরেডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, আপনারা ছবিও নিয়ে যেতে পারেন। আশা করি আমাদের চিটাঙের যেই 1/4 বাংলাদেশে যে 14 গ্রাম থেকে আমরা আমাদের যে চিকিৎসকরা এবং হেলথ সেক্টরটা 14 গ্রাম থেকে টেকনাফ না, আমি বলি যে মায়ানমার, আমরা যদি এই ক্যাচমেন্ট এরিয়াটা যদি আমরা প্রপার ব্যবস্থা করতে পারি, চিকিৎসা ব্যবস্থা এবং নীতি নির্ধারকদের সময়োপযোগী সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে হয়তোই আমরা ক্যান্সারকেও জয় করতে পারবো। এবং এখন যে ব্যবস্থা আছে, এটা দিয়ে আমরা প্রচুর রুগীর সময়োপযোগী পরিপূর্ণ চিকিৎসা দিতে প্রস্তুত। আমরা কি যে বিদেশ নির্ভরের যে কথাটা চলে আসে ক্যান্সারের ক্ষেত্রে বেশি দেখা যায় এটা, সেহেতু সেই ধারণা থেকে আমরা কি প্রথমত বেরিয়ে আসতে পারবো না? দ্বিতীয়ত একটু আমি জানতে চাই, এটা তো বেশ রিচার্জের একটা ব্যাপার। আপনারা যারা চিকিৎসক আছেন সরকারিভাবে বা রাষ্ট্র কর্তৃক আসলে আপনাদের বা যারা ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে কোনো এটা প্রশিক্ষণের ব্যাপার বা রিচার্জের কোনো একটা সেন্টার করে দেওয়া যায় কিনা, এই ধরনের চিন্তা ভাবনা আপনি কি মনে করেন এটা চিন্তা করা যায় কিনা সরকার থেকে? এখন আসলে রিসার্চের কাজে আগে তো ম্যান পাওয়ার এত ছিল না, এখন তো আমাদের ম্যান পাওয়ার হচ্ছে। তারপরে যারা ডক্টর জুনিয়র আসছেন, হাইলি স্কিল, তারাই কিন্তু বিদেশে যে রিসার্চের কাজে যাচ্ছেন, আপনি খেয়াল করেন, তারাই কিন্তু ওখানে ভালো ভালো অপারেশন করছেন, তারাই ভালো ভালো কাজ করছেন অনকোলজিস্ট হিসেবে, সার্জন হিসেবে। তা আমাদের দেশের ছেলেরা যদি ওখানে প্রমাণ করতে পারে, আমাদের কেন প্রমাণ করতে পারবে না? তা আমাদের এখানে রিসার্চের কাজ হচ্ছে। আমাদের এখানে রিসার্চ তো জানেন বিরাট একটা অর্থনৈতিক একটা সাপোর্ট লাগে, রিসার্চের কাছে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট। তো আমাদের যদি নীতি নির্ধারক যারা সরকার ব্যবস্থা আছেন, তারা যদি এই সেক্টরটা যদি এখানে একটু ইনভেস্টমেন্টে স্কিল মানুষ তৈরি করতে চান, বিদেশে ট্রেনিংও নিতে পারেন, অথবা আমাদের যে বিভিন্ন সেলফ এস্টাবলিশ কান্ট্রি যারা আছে, তাদের থেকে প্রোটোকল নিয়ে কীভাবে আমাদের দেশের সোর্স দিয়ে রিসার্চের কাজে আমাদের
কনসালটেন্টদেরকে কাজে লাগানো যায়, সায়েন্টিস্টদেরকে এই ব্যবস্থা করতে পারলে ভালো হয়। ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা ব্যাপার চলে আসে আসলে যে অনেকে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার চলে আসে। অনেক বিভিন্ন আমরা সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল বলে আসলে ডায়াগনোসিসের ক্ষেত্রে একদম নিরাপদ ডায়াগনোসিসকে আসলে চট্টগ্রামে সম্ভব কিনা? আসলে এটা আছে কিনা, পর্যাপ্ত আছে কিনা আপনি কি পর্যাপ্ত আছে সেক্ষেত্রে যে কিছু দালাল আছে, আমি ব্রোকার, আমি বলছি আপনি যেটা বলছেন বারবার, আমি যেতে চাচ্ছিলাম না যে বাইরের একটা কিছু পার্সেন্ট হয়তো রেয়ার ডিজিজ, ওটা বিদেশেও হয় না, ওরাও ওটা নিয়ে রিসার্চ করছে, ওটা নিয়ে ওরা মাথা ঘামাচ্ছে। তো না, আমাদের এখানে যে sensitive unit মেডিকেল এর বোর্ড, দুর্নীতি বেশি আমাদের দেশে। মেডিকেল বোর্ড যদি রাইট, করে রাইট, ফেলেন, রাইট। মেডিকেল বোর্ডে আমরা কিন্তু একটা বিরাট টিম, আপনি একসেপ্ট করলেন না, তারপরে ক্রস করলেন, ওষুধে ক্রস করেন, কিন্তু আপনি এটা ঠিক না যে আমাদের দেশের সমস্ত কিছু খারাপ। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোতেও যান, ওদের ওখানে কিছু খারাপ না, দেখেন ওদের ওখানে কিন্তু ধরেন 150 কোটি মানুষের জন্য ওদের যে ল্যাব আছে, কয়েকটা ল্যাব কিন্তু ভালো, ওখানে কয়েকটা সেন্টার, অনেকগুলি সেন্টার নেই। তো সেক্ষেত্রে আমাদের সরকার থেকে, এটা তো আসলে অর্থনৈতিক ব্যাপার যুক্ত। আপনারা যেটা বলছেন কেমোথেরাপির সাইড এফেক্ট, রেডিওথেরাপি, আমি বলি যে চিকিৎসা ব্যবস্থায় আরেকটা সাইড এফেক্টটা বেশি আমরা প্রথমে চিন্তা করি, সেটা হলো ফিনান্সিয়াল টক্সিসিটি। এই ফিনান্সিয়াল টক্সিসিটির কথা চিন্তা করলে হবে না। আমি একবার ঈদ করলাম না, একবার মানে খরচ করলাম না, একটা মেজবান দিলাম না, এই টাকাটা যদি আমি এখানে ইনভেস্ট করি যে আমরা এই টাকাটা দিয়ে আমরা কিছু ভালো কিছু করব, চিকিৎসা করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে আমরা কিন্তু প্রচুর কিছু ওভারকাম করতে পারবো। পরিসংখ্যান একটু জানতে চাই আসলে আমাদের চট্টগ্রামের পরিসংখ্যান বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান সাকসেসের হার কিরকম? আচ্ছা, আমি সাকসেস প্রথমে থেকে আসি যে পুরো ওয়ার্ল্ডে কোলোরেক্টাল ক্যান্সারটা আসলে 3 নম্বরে আর ডেথ রেট 2 নম্বরে, বাংলাদেশে 10 নম্বরে। তা আমার মানে যে অনুজ ক্যান্সার স্পেশালিস্ট রাকিব স্যার আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু চিটাং একটু বেশি এই সিবেল্ট এরিয়াগুলোতে, এটা ডায়েটের জন্য হতে পারে। তো সেখানে আপনার মেইলে হয়তো 4 না, আর মেইলে 3, থার্ড, আর ফিমেলে 4th। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ব্যবস্থা যেটা আছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা, এটা এনাফ। শুধু আমাদের একটাই অনুরোধ সবার কাছে যে আপনারা একটু আর্লি আসেন। আমরা যদি আসে, বেশিরভাগ আগে স্টেজ 4 আসতো, এখন এই আপনাদের বদান্যতায়, হয়তো মিডিয়ার কারণে, চিকিৎসকের হয়তো প্রচারে, হয়তো আমরা স্টেজ 2-3-তে পারছি। প্রচুর পেশেন্ট আছে, 50% পেশেন্ট যারা আর্লি স্টেজে আছে, সার্জন সার্জারি করার পরে শুধু ফলো আপে আছে, আমরা কিন্তু ওনাদেরকে কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, শুধু ফলো আপে দিচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে এই ক্যান্সারের রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়ে কথা বলেছেন এবং তাদের ব্যয়বহুল চিকিৎসা এটা কতটা আসলে নিরাময়যোগ্য তা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। পাশাপাশি ডক্টর আহসান আহমেদ, আপনি সার্জারির খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে খুব সুন্দর করে আলোচনা করেছেন এবং খুব সহজ ভাষায় আলোচনা করেন। একজন সাধারণ মানুষ, প্রত্যন্ত জায়গার জনগণ খুব সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারবেন। কারণ ডাক্তার নুর আমিন ভুইয়া, আপনি তো ভালো কাজ করে যাচ্ছেন এবং এই সার্জারির যে একাডেমিয়া বলেন, জেসিআর বা সিটি কর্পোরেশন, তারা একযুগে যে কাজ করে যাচ্ছে আপনাদের নেতৃত্বে, আপনাদের মাধ্যমে, সেটা আপনি চলমান রাখার জন্য বারবার এই কথাটা বলেছেন এবং ভয়টা না পাওয়ার জন্য যারা এলাকাবাসী আছে, সমাজ আছে, পরিবার আছে, ভয় না পাওয়ার জন্য আপনি বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন, এটাকে সফল করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি পুরো মাস জুড়ে, পুরো পৃথিবী জুড়ে এই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বেশ কাজ করা হচ্ছে, বেশ এই সময় এসে খুব রিসার্চও করা হচ্ছে এবং এটা যে আসলে নিরাময়যোগ্য একটা রূপ, সেটা জানান দেওয়ার জন্য পুরো পৃথিবী জুড়ে কাজ করছে। তার একটা অংশ হিসেবে আমাদের এটিএন বাংলার একটা টিম আজকে আমরা এখানে কাজ করছি এবং সাথে ছিলেন দুজন সম্মানিত ক্যান্সার বিশেষজ্ঞ এবং দুজন সম্মানিত সার্জন। তাদের মুখ থেকে জেনে নিলাম আসলে এটা নিরাময়যোগ্য একটি রোগ এবং সেটার জন্য প্রথমার্ধে যদি ধরা পড়ে সেটা একদম নিরাময়যোগ্য। পাশাপাশি যারা ফুড স্টেজেও এটা ধরা পড়ে কোলোরেক্টাল ক্যান্সার, সেখান থেকেও কিন্তু ফিরে আসা যায়, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করেছিলাম। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।